হুম, হুম, হুম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আবার এসে পড়ছি আমাদের পরিবেশ রসায়নের সেকেন্ড ক্লাসটা নিয়ে। ক্লাসটা গতকালকে হওয়ার কথা ছিল মেবি। গতকালকে আমাদের তো বিশাল একটা প্রোগ্রাম গেল। এই প্রোগ্রামের জন্য আসলে আমরা কিছুই করতে পারি নাই, ক্লাস টাস নিতে পারি নাই। তো এই জন্য হচ্ছে আজকে হচ্ছে আমরা ক্লাসটা নিয়ে আসছি। আমি লাইভটা চালু করে রাখছি আমার মোবাইলে। এখন হচ্ছে অফিসে মোবাইল দিয়ে ক্লাস নিচ্ছি, সো আমার মোবাইলে দেখতে পারছি যে লাইভটা মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, তাও কোনো রকম সমস্যা হলে আমাকে একটু বললেন। আর আজকে আমি আগেই একটু সরি বলে নিচ্ছি। আজকে আমি অনেক বেশি টায়ার্ড, আসলে টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত। একই তো কথা, বাংলা ইংলিশ। গতকালকে আমাদের প্রোগ্রামটা গেছিল, তো so আমাদের অনেক খাটাখাটনি গেছে, কাজ বাজ করতে হয়েছে অনেক কিছু, কারণ আমাদের তো ম্যান পাওয়ার ওরকম স্টেবল না। সো শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে প্রোগ্রামে বহুত দৌড়াদৌড়ি করা লাগছে। সো এটা নিয়ে আসলে খুব মানে অসুস্থ আর কি, সিক হয়ে গেছে একটু। তো এর মধ্যে আসলে আপনাদের ক্লাসটা নিতে আসছে, যেহেতু অলরেডি একবার পিছানো হয়েছে আর পিছানোর মন চাচ্ছিল না। অফিসে এসে পড়ছে একবার আপনাদের ক্লাস নিতে। সো আজকে হচ্ছে আমরা পরিবেশ রসায়নের সেকেন্ড ক্লাসটা করব। আমি একটু, ও আচ্ছা, আপনাদের তো নেওয়া হয় না, পিডিএফটা নেওয়া হয় না। আমি একটু পিডিএফটা নিয়ে নিই, একটু ওয়েট করেন। বাই 12 পেজেস। পোলাবান আসতে থাকুক, আমি আস্তে আস্তে পিডিএফটা একটু নিয়ে নিই। পিডিএফটা তো এখানে না, ক্রমে। পোলাবান সব কই? মাত্র দুইজন কেন ক্লাসে? কেউ কি ক্লাস করবে না আজকে? ক্লাসে 4-5 জন না হলে ক্লাস আর নিব না লাইভে আমি। অন্তত 5 জন হইলেও তাও হচ্ছে মানিজ্য থাকে ক্লাসের মধ্যে, হ্যাঁ, যে 5 জন অন্তত ক্লাস করতেছে। হ্যাঁ, সিকিউ আর কি, আজকে আপনাদের জন্য সিকিউ আছে, আর কিছু হচ্ছে থিওরি পড়াশোনা আছে আর কি। তো ওইগুলো হচ্ছে পিডিএফ করে নিয়ে আসছি, সবাই আসুক। হ্যাঁ, হ্যাঁ, আজকে সালামি দিব, আমার তো টাকা অনেক বেশি হয়ে গেছে। হুম। গেছিলাম। হুম। আজকে হচ্ছে আমাদের পরিবেশ রসায়নের 2 নম্বর ক্লাস। ধরিং দিই পরিবেশ রসায়ন 2। এই বোর্ডটা লিখতে আমি আসলে কমফোর্ট, আমার নিজের বোর্ডের মধ্যে লেখা একটা আলাদা শান্তি আছে। এই বোর্ডটা একটু বেশি স্লিপ করে, হ্যাঁ, আমার বোর্ডটা একটু একটু মানে স্লিপটা কম করে আর কি, সো লেখা মজা পাওয়া যায়। আর এই বোর্ডটার মধ্যে আমি লেখা মজা পাই না। আচ্ছা, কয়জন আছে ক্লাসে? আমরা হচ্ছে পড়াশোনা শুরু করি। 4 জন যেহেতু আছে, 4 জন থাকলেই চলবে আমার। যে 4টা ভালো বাচ্চা আসছে এত কষ্ট করে ক্লাস করতে, আমরা ওদের নিয়ে পড়াশোনা শুরু করি। আপনারা শেষ পর্যন্ত থাকেন, হ্যাঁ, যায় না। আজকে হচ্ছে আহ সিকিউ আমরা সবগুলো একবারে লাস্টে করব, ঠিক আছে? আমরা হচ্ছে একটা একটা করে আগে থিওরি গুলো সব শেষ করে ফেলি। আমাদের প্রথমে আজকে শুরু করব আমরা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব দিয়ে। গ্যাসের গতিতত্ত্ব দিয়ে আজকে হচ্ছে আমরা শুরু করব। গ্যাসের গতিতত্ত্ব আসলে জিনিসটা কি, বা এখানে কি নিয়ে পড়াশোনা আছে? এটা হচ্ছে পুরা কেমিস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট ব্যাকডেটেড টপিক। হ্যাঁ, এটা নিয়ে হচ্ছে কেমিস্ট্রি যখন হচ্ছে আধুনিক রসায়নের আলোচনা না মানে শুরুই হয় নাই,
ধাতু মৌল আলোচনা শুরু হয় নাই। ওই যে আমরা পড়ছিলাম নাকি জানি না, আপনাদের কি পড়াইছিলাম নাকি আমার ঠিক খেয়াল নাই, মৌলের পর্যাবৃত্ত ধর্ম তো আপনাদের পড়াই নাই। যেদিন পড়াবো তখন হয়তো বলবো কোনোদিন যে আসলে আমাদের ল্যাভোইশিয়ে নামের একজন বিজ্ঞানী ছিল, যে হচ্ছে পরিচিত যেসব ধাতু অধাতু সেগুলো আছে সেগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে ফেলে আর কি, বৈশিষ্ট্যগতভাবে ভাগ করে ফেলে। এই সব কাজ করার অনেক আগে এইসব কাজের অনেক আগে বিজ্ঞানীরা হচ্ছে কণা নিয়ে কাজ করা শুরু করছিল। ওই সব কণার যেসব গতি থাকতে পারে বা কি থাকতে পারে সেই সব হাবিজাবি জিনিসপাতি নিয়ে আসলে গ্যাসের গতিতত্ত্বটা বিজ্ঞানীরা এস্টাবলিশ করে। এই জন্য দেখা যায় যে এটার মধ্যে অনেক ফ্লজ আছে, অনেক সমস্যা দেখা যায় এই আমার গ্যাসের গতিতত্ত্বের মধ্যে। ফ্লজ গুলা হচ্ছে বলা যেতে পারে যে আমি যদি এক কথায় বলি, পুরো গতিতত্ত্বটা আসলে একটা ভুয়া, মিথ্যা এবং কাল্পনিক, ঠিক আছে? এটার সাথে আসলে বর্তমান বাস্তব গ্যাসের আলোচনার কোনো মিল নাই। তবে আমরা কেন এটা পড়ি, কারণ বর্তমান গ্যাসের একটা ভিত্তি এইটা, এবং এইটা একটা আলাদা সেক্টর হিসেবে এখন গণ্য করা হয় এই টপিক নিয়ে আলোচনা করাটা। যদিও বা এটা এখন কাল্পনিক হয়ে গেছে, তবুও কাল্পনিক আলোচনা আর কি, বুঝতে পারছেন? তো গ্যাসের গতিতত্ত্ব হচ্ছে, আমি যদি বলি আমরা হচ্ছে থিওরি পড়াশোনায় যাচ্ছি না, আমাদের হাতে একেবারেই সময় নেই, আমরা লাস্ট মোমেন্টের পড়াশোনায় আছি। এটা হাজারিনাথ স্যারের বই থেকে থিওরিটা আপনারা পড়বেন, ঠিক আছে? দেখবেন যে অনেক বাংলা কথাবার্তা আছে, গ্যাসের আসলে কোনো আয়তন থাকে না, গ্যাসের অণুগুলা গ্যাসের মোট আয়তনের তুলনায় নগণ্য থাকে, অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ থাকে না, অণুসমূহ দেয়ালের গায়ে যে চাপ প্রয়োগ করে তা নগণ্য হয়। তারপরে এরকম আরো অনেক বেশ কিছু হচ্ছে সূত্র আছে, যে বলা হয় যে এই গ্যাসের আদর্শ গ্যাসের গতিতত্ত্বতে আমাদের গ্যাসের কণাগুলা সূত্র মেনে চলে, বয়েল চার্লস সূত্র মেনে চলে। এই টাইপের বেশ কিছু বাংলা কথাবার্তাগুলো আছে, এগুলো একটু পড়ে নেওয়া লাগবে ভাই, আর কষ্ট করে এগুলো একটু কষ্ট করে পড়ে নিতে হবে, দেখে নিতে হবে। আমরা ডিরেক্ট হচ্ছে থিওরিতে চলে যাই বা সূত্র ভিত্তিক আলোচনায় চলে যাই, ঠিক আছে? আমরা হচ্ছে ডিরেক্ট সূত্র ভিত্তিক আলোচনায় চলে যাই। আমরা হচ্ছে গ্যাসের একটা গতীয় সমীকরণ পাওয়া যায়, বুঝছেন? গ্যাসের গতীয় সমীকরণ, এটা হচ্ছে আমরা ফিজিক্সে এটার ব্যাপারে ডিটেইল আলোচনা জানবো, কেমিস্ট্রিতে এটা নিয়ে খুব একটা আলাপ আলোচনা নাই। mn c², এটা হচ্ছে গ্যাসের গতীয় সমীকরণ। এইখানে এখন যদি আমরা একটু পরিচয় দিই, তাহলে এটা একটু চিকন করে নিই, একটু দাঁড়ান। এটার ব্যাপারে যদি আমরা পরিচয় দিতে চাই, পি জানেন আপনারা প্রেসার, ভি জানেন আপনারা আয়তন, এম কি জানেন? এম এম হচ্ছে একটি অণুর ভর, গ্যাসের একটি অণুর ভর, ঠিক আছে? এন কি? এন হচ্ছে মোট অণুর সংখ্যা। সি কি? সি হচ্ছে বেগ। সি কি? সি হচ্ছে বেগ। কার বেগ? গ্যাসের বিভিন্ন কণার বেগ। ক্লাসে কয়জন আছে একটু দেখি? 5 জন আছে। আচ্ছা, জোস ব্যাপার, 4-5 জন থাকলেই চলবে। গ্যাসের বিভিন্ন কণার বেগ, এই বেগগুলো আসলে বেশ কয়েকটা নিয়ে আমরা ডিসকাস করি। হ্যাঁ, হতে পারে একটা হচ্ছে সম্ভাব্য বেগ আমরা পাই, হ্যাঁ, একটা হচ্ছে গড় বেগ আমরা পাই, আরেকটা হচ্ছে কি বর্গমূল গড় বর্গবেগ, আরএমএস বেগ যেটাকে আমরা পাই। মূলত আমরা আরএমএস বেগটাকেই আমাদের আদর্শ, আইডিয়াল কিংবা সকল আলোচনা আমাদের আরএমএস বেগ নিয়ে হবে। এই বাকি বেগগুলো নিয়ে অনেক আলোচনা আছে, অনেক ডিটেলে অনেক কিছু পড়ানো যায়, বাট আমরা অ্যাডমিশনের জন্য ওগুলাকে রেখে দিব, আপাতত আমাদের এগুলো জানা লাগবে না ইনশাল্লাহ। তো দেখেন, ব্যাপারটা হচ্ছে এই যে গ্যাসের একটি অণুর ভর, যেটা গ্যাসের একটা অণুর ভর আমরা জানি, গ্যাসের সবগুলো অণুর সংখ্যা আমরা জানি। এখন এদের দুজনকে যদি আমরা গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো? গ্যাসের সবগুলো অণুর মোট ভরটা আমরা পাবো না? বুঝেন? কিন্তু একটা অণুর ভর আমরা জানি, আর কতগুলো অণু আছে সেটা আমরা জানি। আপনার কাছে হচ্ছে একটা, আপনাকে বলা হলো এক ঝাঁকার মধ্যে আম দেওয়া হলো অনেকগুলা, হ্যাঁ, বলে 100টা আম দেওয়া আছে, আপনাকে একটা আমের ভর বলা হলো, সবগুলা সেম সেম সাইজের আম, আপনাকে একটা আমের ভর জানা আছে আপনার 10 গ্রাম, হ্যাঁ, তো 100টা দেওয়া আছে, তার মানে কত হবে? 1000 গ্রাম, 1 কেজি হবে সাপোজ। হ্যাঁ, তো ব্যাপারটা এরকমই যে একটা অণুর ভর আমরা জানি, মোট অণুর সংখ্যা আমরা জানি, তার মানে এই যে এম আর এন, এই দুটা গুণ করলে আমরা সবগুলা অণুর মোট ভর পাবো। এইটাই হচ্ছে আমাদের সেই পরিচিত আণবিক ভরটা, তাই না? আণবিক ভরটাই হচ্ছে আমাদের এখানে আমরা যেটা ব্যবহার করি আর কি, সেইটা। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত গেল, এ পর্যন্ত গেল। এবার আমরা একটু গ্যাসের সূত্র বের করি এখান থেকে। এই যে আমাদের গ্যাসের গতীয় সমীকরণ আমরা জানি, বা গ্যাসের গতীয় সমীকরণ আমরা পাইছিলাম, এখান থেকে আমরা আমাদের গ্যাসের ম্যাথ করার জন্য, গতিতত্ত্বের বিভিন্ন ম্যাথ সলভ করার জন্য আমাদের যা যা লাগবে সেটা একটু আমরা খুঁজে বের করি। এবার দেখেন তো আমাদের সূত্র কি ছিল? সূত্র সবার আগে ছিল হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু 1/3 mn c²। ঠিক আছে? আমরা কি জানি না ভাইয়া, এই যে পিভির বদলে আমরা আরটি লিখতে পারি না?
বদলে বা ওটা সমান সমানই আমরা আরটি লিখতে পারি। হ্যাঁ, আমরা এটা ইজ ইকুয়াল দিয়ে আরটি লিখলাম, ধরে নিলাম। হ্যাঁ, আরটি কেন লিখলাম, এখানে একটা এন ছিল না, আমরা ধরে নিলাম এনটা হচ্ছে 1 মোল। আমরা ধরে নিলাম আমাদের এনটা হচ্ছে কত মোল, 1 মোল। তাহলে কিন্তু এখানে শুধুমাত্র আরটিটা আমরা লিখতে পারি। আচ্ছা, এবার দেখেন তো, আমাদের এখান থেকে গতি শক্তি বের করতে হবে। এখন আমরা ফিজিক্সে পড়ছিলাম না, আমাদের যেটা গতি শক্তি ই কে ইজ ইকুয়াল টু কি, হাফ এম ভি স্কোয়ার না? এরকম একটা ফরমেশন আমাদের আনতে হবে, হাফ এম ভি স্কোয়ার মানে কি, হাফ ইন্টু ভর ইন্টু বেগের স্কোয়ার। দেখেন তো আমাদের এখানে ভর আছে, ভর আছে, ঠিক আছে। এইখানে এটা দিয়ে কেন করতেছি, আমরা তো এটা ইজ ইকুয়াল টু এম লিখে ফেললাম, এম লিখে ফেলি, এম সি স্কোয়ার, এই যে এম। দেখেন আমাদের ভর আছে, আমাদের বেগ স্কোয়ার আছে, আমাদের নাই কি, আমাদের হাফ নাই। ঠিক আছে, আমাদের কি নাই, আমাদের হাফ নাই। আমরা হাফ এম ভি স্কোয়ার এ পর্যন্ত লিখলাম। এখন এই যে হাফ, হাফকে মিনিমাইজ করার জন্য আমাকে কি আনতে হবে, উপরে উপরে একটা 2 আনতে হবে, তাহলে 2 আর 2 কাটা পড়ে যাবে। ঠিক আছে, তাহলে আর নিচে কি ছিল, আগে থেকে 3 ছিল, 2/3। আর এইখানে আমাদের আরটি ছিল, কি ছিল, আরটি ছিল। ঠিক আছে, এখানে আমাদের কি ছিল, আরটি ছিল। এবার আমরা কি করবো ভাইয়া, দেখেন তো, এবার আমরা হচ্ছে এই যে হাফ এম সি স্কোয়ার, এটার বদলে আমরা কি কাইনেটিক এনার্জি কে ই এটা বলতে পারি না, কাইনেটিক এনার্জি কিন্তু আমরা এটার বদলে বলতে পারি। তার ফলে এখানে কি থাকতেছে, এই যে 2/3 যেটা, সেটা ওই পাশে চলে যাচ্ছে, গিয়ে 3/2 আরটি হয়ে যাচ্ছে, 3/2 আরটি হয়ে যাচ্ছে। তাহলে দিন শেষে কি থাকতেছে, দেখেন তো, কাইনেটিক এনার্জি সমান সমান 3/2 আরটি। এখন এখান থেকে আমি কয়েকটা ফরমেশন পাইতে পারি। আমরা জানি কি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তাই না? এন সমান সমান 1 মোল আমি ধরে নিছি। ঠিক আছে, আমরা এখান থেকে 3/2 পিভি পাইতে পারি। আমরা এখান থেকে যদি আমরা আসল আসল একবারে ফরমেশনটা চিন্তা করি, যে এন সমান সমান 1 মোল না, এন সমান সমান 1 মোল না, 1 মোল যদি না হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে 3/2 এন আর টি। আফটার অল এইটা হচ্ছে আমাদের মূল সমীকরণ। ঠিক আছে, আর এই দুইটা হচ্ছে আমরা বের করে অনেক রকম ভাবে, এই এন এর মান 1 হইলে আমরা আর টি পাবো, তারপর আর টির বদলে হচ্ছে আমরা এনআরটি বদলে আমরা পিভি বসাইতে পারবো। এটাও একটা সমীকরণ, এটাও একটা সমীকরণ, বাট মূল সমীকরণটা হচ্ছে এইটা। ঠিক আছে, মূল সমীকরণটা কি, মূল সমীকরণটা হচ্ছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিসের সমীকরণ, গ্যাসের গতিশক্তির সমীকরণ। এবার আমরা গ্যাসের বেগটা বের করে ফেলি। দেখেন তো, গ্যাসের বেগ আমরা এইখান থেকে বের করতে পারবো, 1/3 mc স্কোয়ার, এটা আমাদের দেওয়া আছে। হ্যাঁ, আমাদের কি দেওয়া আছে, আমি এই পাশে একটু লিখে ফেলি, 1/3 mc স্কোয়ার সমান সমান আরটি। এন লিখলাম, এন এর মান আচ্ছা এন এর মান দিয়ে দিই এখানে, এন আরটি। ঠিক আছে, তাহলে সি সমান সমান কি হবে, সি স্কোয়ার, সি স্কোয়ার সমান সমান এমটা নিচে চলে আসবে, এন আর টি বাই এম। তারপরে সি স্কোয়ার সমান সমান কি, 3 এন আর টি বাই এম। তার মানে সি সমান সমান কি দাঁড়াচ্ছে, 3 এন আর টি বাই এম। এটা একটা সমীকরণ পেয়ে গেলাম। আর এখানে যদি হচ্ছে আমাদের কি বলে, এখানে যদি হচ্ছে আমাদের এন এর মান যদি 1 হয়, এন এর মান 1 হলে কি হবে, সি ইজ ইকুয়াল টু 3 আর টি বাই এম। আবার এটার বদলে আমরা লিখতে পারি 3 পিভি বাই এম। ঠিক আছে, কি করলাম আমি পুরাটা একটু রিক্যাপ করে দিই আপনাদের। ঠিক আছে, এখানে আমরা গ্যাসের গতিতত্ত্ব নিয়ে হালকা পাতলা আলোচনা করছি আর কি। ব্যাপারটা কি হয়েছে, আমি যদি এখান থেকে একটু রিক্যাপ করা শুরু করি, ব্যাপারটা কি হচ্ছে, আমরা গ্যাসের একটা গতীয় সমীকরণ পাই। ঠিক আছে, গতি সমীকরণটা কি, পিভি ইজ ইকুয়াল টু 1/3 এমএনসি স্কোয়ার। এটার প্রত্যেকটা পরিচয়টা আমরা একটু আপনাদের দেখায় দিছিলাম, কি কি আছে পরিচয়। একটা আছে একটি অণুর ভর আছে, মোট অণুর সংখ্যা আছে, আর বেগের আমরা 3টা ফরমেশন পাই, 3 রকমের বেগ পাই, তার মধ্যে থেকে আমরা আরএমএস বেগটা নিয়ে কাজ করি। এটা আপনাদের আমি জাস্ট বলছি। এমএন থেকে আমরা এম কিভাবে পাইতে পারি সেটাও আপনাদের দেখায় দিছি। তারপরে দেখেন কি আছে, পিভি ইজ ইকুয়াল টু 1/3 এমএনসি স্কোয়ার, যে সূত্রটা আমরা পাইছিলাম সেখানে এমএন এর বদলে এমটা আমরা বসায় নিলাম। আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, আর এম ইজ ইকুয়াল টু 1 আমরা ধরে নিলাম আমাদের সূত্র প্রমাণের সুবিধার্থে। দেখেন 1/3 এমসি স্কোয়ার থেকে আমরা এই যে এই ফর্মটা নিয়ে আসলাম, হাফ এম ভি স্কোয়ারের যে ফরমেশনটা, হাফ এমসি স্কোয়ার বানায় দিলাম। এটার বদলে আমরা কিন্তু কাইনেটিক এনার্জি অফ আমাদের যে বেগ সেটা আমরা বলতে পারি। সেখান থেকে আমরা একটা সূত্র পাইছি 3/2 আরটি। তার মানে আমাদের মূল সূত্রটা আমরা সেখান থেকে বের করছি, এন সমান সমান যদি 1 না হয়ে অন্য কিছু হয় সেক্ষেত্রে কি, কাইনেটিক এনার্জি সমান সমান 3/2 এনআরটি। ঠিক আছে,
আর এইখানে আমরা কি করলাম, এখানে আমরা বেগ বের করছি, জাস্ট বেগের রাশিটা আমার এখানে আসেই অলরেডি, সেই রাশিটাকে আমরা বাম পাশে রেখে ডান দিকে হচ্ছে বাকি সবগুলো নিয়ে গেছি, নিয়ে গিয়ে হচ্ছে c is equal to 3 nRT by m পেয়ে গেছি, আর এখানে 3RT by m রাখছি, মানে এগুলো হচ্ছে জাস্ট ফরমেশন আর কি। এই দুইটা সূত্র ইউজ করলে আমাদের এই এইচএসসি কেমিস্ট্রি আর গ্যাসের গতিতত্ত্বের কোনো ম্যাথে আমাদের কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, কেমিস্ট্রির জন্য, ফিজিক্সের জন্য আরো কিছু লাগে অ্যাকচুয়ালি, ফিজিক্সের জন্য এটা আসলে রাফি ভাই আপনাদের পড়াবে, কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই, ভাই ঠিকঠাক পড়ায় দিবে। বাট কেমিস্ট্রির জন্য আমাদের আর কিছুই প্রয়োজন নাই। ঠিক আছে, এই পর্যন্ত কি বোঝা গেছে? ক্লাসে যারা আছেন আপনারা কি একটু কমেন্ট করতে পারবেন? আপনারা কয়জন আছেন, কে আছেন না আছেন, আমি কিছুই জানি না, একটু কমেন্ট করতে পারবেন এই পর্যন্ত কি বুঝছেন? দেখি একটু কমেন্ট টমেন্ট করেন তো। আচ্ছা, অমিয় যেমন অমিয় বলছে ক্লিয়ার, রাশিদ রাশিদ বলছে ক্লিয়ার, জোস। আচ্ছা, তাহলে আমাদের গ্যাস গতিতত্ত্বের আলোচনা আমরা সিকিউ নিয়ে আসছি আপনাদের জন্য, সিকিউ করলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা সিকিউ দেখবো একটা, ওয়েট আমরা একটু দেখি সিকিউতে যাই, এখানে কি আছে, না এটাতে না, এই যে এটাতে আছে। ঠিক আছে, ওয়েট এ মিনিট, আমার সাদা ব্যাকগ্রাউন্ড কালো হইলে কি চেহারার কোনো প্রবলেম হচ্ছে আপনার? ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা জাস্ট হচ্ছে, ঠিক আছে, সাদাগুলো নিয়ে কাজ করার জন্য আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। আর এখানে হচ্ছে কি নিব, এখানে হচ্ছে এটা নিয়ে নিই। আচ্ছা, দেখেন আমাদের প্রশ্নের মধ্যে কি বলা আছে, প্রশ্নের মধ্যে আমরা শুধুমাত্র গ নাম্বারটা সলভ করবো। ঠিক আছে, শুধুমাত্র গ নাম্বারটা আমরা সলভ করবো। ঘ নাম্বারটা নিয়ে আমাদের এখনো আলোচনা হয় নাই, আলোচনা আসবে। ঘ নাম্বারটা নিয়ে এখনই আমরা এই টপিকের পরেই আমরা আদর্শ বাস্তব গ্যাস নিয়ে কথাবার্তা বলবো। দেখেন এখানে কি বলা আছে, উদ্দীপকে এ গ্যাসের একটি অণুর গতিশক্তি নির্ণয় করো। খুব সহজ, এ গ্যাসের একটি অণুর গতিশক্তি নির্ণয় করো। একটি অণুর গতিশক্তি খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু বলে না যে এ গ্যাসটির গতিশক্তি নির্ণয় করো, আমাদের বলা আছে এ গ্যাসের একটা মাত্র অণুর গতিশক্তি নির্ণয় করো। আচ্ছা, আরেকজন কমেন্ট করছে, নাম কি? ফারাহ উলফাত তাসনিম লুবাবা। আচ্ছা, অনেক বিশাল 4জন মানুষের নাম নিয়ে একজন বসে আছে। আচ্ছা, এই মাইন্ড করেন না, আমি কিন্তু দুষ্টামি করছি। আমার নাম অনেক বড়, খন্দকার ইজাজুল ইসলাম ইফাত, বহুত বড় নাম। আচ্ছা, দেখেন এই গ্যাসের একটি অণুর গতিশক্তি নির্ণয় কর, ব্যাস। এবার আমরা একটু সলভ করি, একটু সলভ করি। ও, এখানে কেন উঠে না? এখানে কালো স্লাইড নাই কেন? দেখেন এই গ্যাসের জন্য একটি অণুর গতিশক্তি আমাদের কাছে চাইছে। আচ্ছা, আমরা সূত্র কি জানি? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। ও সরি, এই সূত্র কেন লিখতেছি ভাই? গতিশক্তির সূত্র তো লিখবো আমরা, তাই না? কাইনেটিক এনার্জি সূত্র লিখবো। কাইনেটিক এনার্জি সমান সমান 3/2 এনআরটি। আচ্ছা, 3/2 ওর মতো থাকুক, কত ধ্রুবক সংখ্যা, ওর তো সমস্যা নাই কোনো। এনআরটি কে আমরা একটু, এন কে আমরা একটু ভেঙে নিব। আমরা কি এন এর একটা সূত্র জানি, যে এন সমান সমান এক্স বাই এন এ। এক্স বাই এন এর সূত্রটা কি আমরা জানি? এটা কি জানেন? এক্স মানে কি? এক্স মানে হচ্ছে আমার অণুর সংখ্যা। এক মিনিট, কল আসছে কি? আচ্ছা, ধরো অফিস থেকে ফোন দিয়ে হচ্ছে, বাংলা লিঙ্ক অফিস থেকে ও টাইমে বে টাইমে ফোন দেয়। আচ্ছা, এক্স মানে হচ্ছে কি আমাদের অণুর সংখ্যা, এক্স হচ্ছে কি আমাদের অণুর সংখ্যা। এই এক্স কিন্তু আবার হচ্ছে এই এক্স না, হ্যাঁ, এই এক্স এর সংখ্যা আপনাদের কয়টা আমি নিজেও জানি না। আচ্ছা, অনুসংখ্যা এখানে কয়টা আছে দেখেন তো? একটা অনুসংখ্যা আছে। কয়টা আছে? একটা। কেন দেখেন তো, প্রশ্নের মধ্যেই বলা আছে উদ্দীপকের এ গ্যাসের একটি অণুর গতিশক্তি নির্ণয় করো। কয়টি অণু? একটি অণুর গতিশক্তি নির্ণয় করো। দেখছেন বলা আছে কিন্তু প্রশ্নের মধ্যে। আচ্ছা, তার মানে আমরা জানি অনুসংখ্যা হচ্ছে এখানে এক। আচ্ছা, তারপরে কি পাবো আমরা? তারপরে দেখেন তো, এন এ। এন এ মানে কি? এন এ, এন এ, এন এ কি জিনিস? এন এ হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর নাম্বার। কি? 6.023 ইন্টু 10⁻23। 6.023 ইন্টু 10⁻23। আচ্ছা, 1/na। আর এখানে আর আর টি এর ভ্যালু কি পাবো? এইখানে আমাদের এসে একটু মাথা ঘামাইতে হবে। ব্যাপারটা হচ্ছে কি, একটা প্রিকশন লিখবেন। আচ্ছা, এখানে এখানে অবশ্য সমস্যা নাই, আর এর ভ্যালু আর টি এর ভ্যালুটা, আর এর ভ্যালু হচ্ছে আমাদের একটু জিনিস জানতে হবে। ব্যাপারটা হচ্ছে কি, আপনাদের আমি একটু একটু আগের স্লাইডে যাই, একটু আগের স্লাইডে যাই, এক মিনিট। হ্যাঁ, একটা স্লাইড নিয়ে নিই আমি।
যখনই আমরা একটা প্রিকশন লেখেন, প্রিকশন কিসের প্রিকশন? গ্যাস গতিতত্ত্বের প্রিকশন। প্রিকশন আমাকে কি বলে? যখনই আমরা গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব, এটা কিন্তু একটা ফিজিক্সের টপিক, আসল কথা যেটা, এটা একটা ফিজিক্সের টপিক। আমি বলছি না এটা কিন্তু আমাদের কেমিস্ট্রি নর্মাল অন্যান্য টপিকের আলোচনা থেকে আলাদা আলোচনা করে। এই জন্য আমরা এখানে হচ্ছে কি করব, আমরা হচ্ছে এখানে এসআই একক নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? এখানে আমরা এসআই একক নিয়ে কাজ করব। এসআই একক নিয়ে আমরা এখানে কথাবার্তা বলবো। আর যখন 2 নম্বরে আমরা আরেকটা জিনিস নিয়ে কাজ করব। আচ্ছা, আপনাদের যদি আমি জিজ্ঞেস করি আমাদের আণবিক ভরের একক কি, আপনারা কি কেউ বলতে পারবেন আমারে? আণবিক ভরের একক কি? পৃথুলা মাত্র জয়েন করছে, এখন ক্লাস শুরু কর, সমস্যা কি? আণবিক ভরের একক কি আমাকে একটু বলতে পারবেন? আণবিক ভর আমাদের যে এম আছে, এম এম এর একক কি? এম এর একক কি এটা কি আপনারা জানেন? আমাকে কি বলতে পারবেন এম এর একক কি? এম এর একক কি ভাইয়া? না, গ্রাম না ঠিক, তবে অন দ্য রাইট ওয়ে, পথ ঠিক আছে। হ্যাঁ, গ্রাম বলা যায় না এক শব্দে, বাট বলা যায় যে হ্যাঁ গ্রাম বললে হচ্ছে আপনি রাস্তার অর্ধেক পর্যন্ত গেছেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ইউজে, হ্যাঁ, এএমইউ অ্যাটমিক মাস ইউনিট এটা হয়, বাট এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজে না। প্র্যাকটিক্যাল ইউজে আমাদের এম এর এককটা হচ্ছে গ্রাম পার মোল। 1 মোলের জন্য আপনাকে সবসময় হিসাব করতে হবে। হ্যাঁ, এটা মোল না বললে কিন্তু হবে না। এখন কথা হচ্ছে এই যে গ্রাম, এই গ্রামটা কি আমাদের এসআই একক? গ্রামটা কিন্তু এসআই একক না। এসআই একক কি? যখন আমরা এটার বদলে, এটা তো আমাদের কি সিজিএস একক, হ্যাঁ, বা এটাকে আমরা লিটার এটিএমও বলতে পারি, যাই হোক এটা যে একক মন চায় সে এককই হোক না কেন, আমরা যখন এসআই এককে করতে চাবো তখন এটা আমরা কি বের করবো? আমরা কিলোগ্রামে আমাদের নিতে হবে, কেজি পার মোল আমাদের এখান থেকে বলতে হবে। তা না করলে কিন্তু আমাদের ম্যাথটা আমাদের মিলবে না। কারণ কেজি পার মোলে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে আসলে? এই যে আমরা যদি কেজি পার মোলে নিতে চাই, তাহলে আমাদের এই যে এম যেটা আছে তার সাথে 10⁻³ আমাদের গুণ করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের আলটিমেট আলাপ আলোচনা, বা আলটিমেটলি আমরা এইটা হচ্ছে করতে হবে। ঠিক আছে, এই 2টা প্রিকশন একটু মাথায় রাখবেন। এই 2টা প্রিকশন মাথায় না রাখলে আমাদের গ্যাসের গতিতত্ত্বের ম্যাথ কিন্তু খুব সহজে মিলাইতে পারবো না আমরা। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে একটু সামনে চলে যাই, আমরা যে ম্যাথ করতেছিলাম দেখেন। তাহলে আর এর আমরা কি জানি? 2টা একক জানি না। যেটা লিটার এটিএম একক সেটা হচ্ছে 0.082, আর যেটা এসআই একক, আমাদের এখানে কিন্তু এসআই একক লাগে, আমি বলে দিচ্ছি, মানে সেটা কি 8.314, তাই না? তার মানে আমরা এখানে বলতে পারি আর এককটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। আমি এখানে এককটা ডিরেক্টলি লিখে ফেলি, ঠিক আছে? আপনার তাহলে আচ্ছা একটা লাইন লিখতে হবে না, এটা হচ্ছে কি 8.314 একক কি? জুল পার মোল পার কেলভিন। আর টেম্পারেচার আমাকে কত দেওয়া আছে আমরা যদি একটু দেখি, দেখেন তো 927 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। ভাইয়া 927 ডিগ্রি সেলসিয়াস মানে কি? 273 যোগ করলে খুব সম্ভবত 1200 আসে, তাই না? 1200 আসার কথা, 1200 কেলভিন। এবার এইখান থেকে আমরা একটা অ্যান্সার পাবো, সেটাই হচ্ছে আমাদের একটি অণুর গতিশক্তি। অ্যান্সারটা কি আমাকে একটু জানাবেন, তাহলে আমি লিখে নিব এখানে। অ্যান্সারটা কত? অ্যান্সারটা কত? গ্যাসের একটি অণুর গতিশক্তি কত ভাইয়ারা? আচ্ছা, আপনার অ্যান্সার বের করে আমি হচ্ছে পরের টপিকের প্রস্তুতি নেই মানে হচ্ছে স্লাইডে যাই, পরে হচ্ছে অ্যান্সার বসায় নিবনি, সমস্যা নাই। এখন আমরা আদর্শ বাস্তব গ্যাস নিয়ে কথাবার্তা বলা শুরু করব। আমাদের আদর্শ বাস্তব গ্যাস নিয়ে বেশ বিস্তর আলোচনা এখন আমরা করব। আলোচনাটা খুবই মজার, এইভাবে কনসেপচুয়ালি আমি যেভাবে পড়াবো আপনার অ্যাডমিশন পর্যন্ত এভাবে কাজে লাগবে, ঠিক আছে? সো এখন একটু মনোযোগ দিবেন, যে 7-8-6 জন ক্লাসে আছেন আপনারা, এখন যেটা পড়বেন একবারে অ্যাডমিশনের পড়াশোনা। অ্যাডমিশন আপনি যত বড় কোচিং এ যান না কেন আপনাকে এগুলাই পড়াবে, বিশ্বাস করেন ভাই, এর বাইরে কিছু পড়াবে না। জাস্ট আমার উপর বিলিভ রাখেন, হ্যাঁ পড়াইতে পারে, থিওরি কনসেপ্টের তো অভাব নাই, বাট আপনার অ্যাডমিশনের জন্য আর কিছু আমার মনে হয় লাগবে না। এইচএসসি তো কভার হবেই, এইচএসসি তো মাস্ট, এইচএসসির ক্লাসই তো আমরা নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, কে বলছে 2.48 ইন্টু 10⁻, 2.48 ইন্টু 10⁻⁻20 নাকি কি বলছে? আচ্ছা যেটাই হোক একটা হবে অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সার একটা হবে। আচ্ছা,
আমরা এখন একটু হেডিং দেই। হেডিংটা দিব হচ্ছে আদর্শ ভার্সেস আমরা হচ্ছে বাস্তব গ্যাস নিয়ে একটু কথাবার্তা বলবো। আদর্শ গ্যাস কি আমরা যদি এক কথায় বলি, হ্যাঁ, মানে জাস্ট একটা শব্দে সবচেয়ে প্রচলিত আমাদের সংজ্ঞা যেটা, সেটা হচ্ছে সূত্র মানে, আরো হচ্ছে কি মানে না। হ্যাঁ, আদর্শ গ্যাস হচ্ছে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো সবার সূত্র মেনে চলে, কিন্তু বাস্তব গ্যাস হচ্ছে আবার মেনে চলে না। আচ্ছা, এইখানে একটা জিনিস গেল, সমস্যা গেল। আরেকটা সমস্যা আসবে। সমস্যাটা কি? গতিশক্তি সমস্যা। ওর কি গতিশক্তি আছে? আমি যদি একটু এ পাশে লিখি, কি রে ভাই কি আসে, আমি যদি একটু এ পাশে লিখি, গতিশক্তির কথাটা আমরা যদি বলি, গতিশক্তি, ওর কিন্তু কোনো গতিশক্তি স্পষ্টভাবে নাই। আমি কিন্তু আগেই বলছি যে যখন শুরুতে গ্যাসের গতিতত্ত্ব নিয়ে কথাবার্তা বলতেছিলাম আমি, কিন্তু বাস্তব গ্যাসের কিন্তু একটা গতিশক্তি আছে। ঠিক আছে, আমরা যদি একটু চাপের প্রভাব নিয়ে আলাপ আলোচনা করি, আপনি আদর্শ গ্যাসকে যতই চাপ দেন, ওর মধ্যে কোনো বিস্তর প্রভাবের কথা আমাদের বিজ্ঞানীরা বলে না। যে বিজ্ঞানীরা এটা আবিষ্কার করে গেছিল, তার মধ্যে ওর মধ্যে কোনো স্পেশাল কোনো প্রভাব আমরা দেখি না। কিন্তু আমরা কিন্তু বাস্তব গ্যাসের মধ্যে চাপের হিউজ একটা প্রভাব দেখতে পাই। চাপ দিলে আমাদের আয়তনটা কমে যায়। ঠিক আছে, এবার আরেকটা ম্যাসিভ ডিফারেন্সটা হচ্ছে জেড নিয়ে। জেডটা আমি একটু অন্য কালি দিয়ে লিখি। জেড জেড মানে কি? জেড মানে হচ্ছে আমাদের পেষণ গুণাঙ্ক। জেড মানে হচ্ছে আমাদের কি? পেষণ গুণাঙ্ক। আচ্ছা, এই পেষণ গুণাঙ্ক আমাদের কিভাবে কাজ করে তাহলে ভাইয়ারা? ব্যাপারটা হচ্ছে এখনই পড়বো, জাস্ট মনে রাখেন যে জেড সমান সমান 1 কার ক্ষেত্রে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে জেড গ্রেটার দেন 1 হইতে পারে, জেড আবার লেস দেন 1 হইতে পারে। এটা ডিপেন্ড করবে কোন ধরনের গ্যাস আমরা নিচ্ছি, কখন 1 হবে কখন লেস দেন হবে সব আমরা দেখবো। মাত্র আলোচনাটা শুরু হয়েছে, একটু ধৈর্য ধরে হোল্ড অন করতে হবে। ঠিক আছে, ওই যে এক ম্যাজিস্ট্রেট বলছিল না, হোল্ড অন, আমি আপনাদের বলছি হোল্ড অন। হ্যাঁ, হোল্ড অন, দেখেন পড়াচ্ছি আমি। হ্যাঁ, আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমরা একটু জেড নিয়ে আলাপ আলোচনা করি। আমরা যদি জেড এর একটা রিয়েল সংজ্ঞা দেখতে চাই, মানে অরিজিনালি জেড জিনিসটা কি বা কোন সংজ্ঞা থেকে আসছে, সেটা যদি আমি আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে আমাদের পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এই যে সূত্রটা ছিল, তার সাথে অ্যাকচুয়ালি এখানে একটা জেড গুণাকারের ছিল। এইটা আমি ভাইয়া এখন দেখাচ্ছেন, তখন কেন দেখান নাই আপনার আমাদের? তাহলে এতক্ষণ কি আমরা যা করলাম ভুল করলাম? না ভাইয়া, অ্যাকচুয়ালি এটা না। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে একটা জিনিস। গতকালকে আমি কিন্তু আপনাদের কথাটা বলছিলাম, আমি জানি না আপনাদের কে কে বুঝছেন বা কার কার মনে আছে। ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের আদর্শ গ্যাসের টপিকটাতে যখন আমরা জাম্প করছি, এই টপিকটা হচ্ছে উত্তর কোরিয়া। আমি একটু বুঝায় বলি, ধরেন এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ম্যাপ, এখানে হচ্ছে উত্তর কোরিয়া। ঠিক আছে, এখানে কি? এখানে হচ্ছে নর্থ কোরিয়া। হ্যাঁ, সময় আছে আমাদের, একটু বুঝায় বলি, সমস্যা নেই। এই ওয়ার্ল্ডের মধ্যে যা যা চলে, যা কিছু চলে, উত্তর কোরিয়াতে সবকিছুর উল্টা চলে। আমি বলতেছি না খারাপ না ভালো, আমি জানি না। হ্যাঁ, বাট আমি জাস্ট বলতেছি যে উল্টা চলে। কেমনে? পুরা ওয়ার্ল্ডে ইন্টারনেট আছে, উত্তর কোরিয়াতে নিজস্ব একটা ধরন আছে যোগাযোগ করা। মানে ওরা হচ্ছে পুরা ওয়ার্ল্ডের ইন্টারনেট নেয় না। পুরা ওয়ার্ল্ডে কি সার্চ ইঞ্জিন আমরা কি ইউজ করি? গুগল, মজিলা। ওখানে কোনো সার্চ ইঞ্জিন নাই, কোনো সুবিধা নাই। পুরা ওয়ার্ল্ডে কত শত নিয়ম, ওইখানে কোনো নিয়মই নাই। ওরা ওদের মতো চলে, ওদের কিম জং উনের বানানোর নিয়ম দিয়ে ওরা চলে। মানে কি, আপনারা হয়তো জানেন সবাই ব্যাপারগুলা, জাস্ট ফিল করার জন্য আমি বলতেছি। এই টপিকটা হচ্ছে উত্তর কোরিয়ার মতো। উত্তর কোরিয়া যেমন অনেক আগেকার আমলের নিয়ম নীতি নিয়ে চলতেছে। আপনি যখন পুরা ওয়ার্ল্ডের কোথাও আসেন, আপনি কি ওয়ার্ল্ডের নিয়মটা মেনে চলবেন? আধুনিক যেটা নিয়ম, প্র্যাকটিক্যাল যেটা নিয়ম। বাট আপনি যখন উত্তর কোরিয়াতে বিশেষ নিরাপত্তার ভিতরে ঢুকবেন, তখন আপনার কি ওদের নিয়মটা মেনে চলতে হবে না? ওরা যে মান্ধাত্তা আমলের আগেকার আমলের নিয়ম কানুন নিয়ে বসে আছে, সেটা আপনাকে মেনে চলতে হবে না? তা কিন্তু হবে। এই জন্যই অ্যাকচুয়ালি আদর্শ গ্যাসের এই টপিকটাকে আমি আসলে উত্তর কোরিয়া বলতেছি। কারণ যখন আপনি আদর্শ গ্যাস নিয়ে আলোচনা করবেন, তখন আসলে আপনাকে এই জেড এর অস্তিত্বটাকে স্বীকার করতে হবে। তাছাড়া আমরা আসলে এই জেড নিয়ে এই টপিকের বাইরে, উত্তর কোরিয়ার বাইরে কোথাও যে আসলে আলোচনা তেমন একটা করি না। বুঝতে পারছেন? এটাই স্পেশালাইজড এই টপিক, এই মানে পড়াশোনার এই টপিকটার একটা অংশ। ঠিক আছে, এর বাইরে আসলে আলোচনাটা খুব কম। আচ্ছা, কে যিনি সালাম দিছে অনেকক্ষণ পরে, ওয়ালাইকুম আসসালাম, ক্লাস করেন ভাইয়া। আচ্ছা, দেখেন ব্যাপারটা হচ্ছে তাহলে জেড কি দাঁড়াচ্ছে? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এটা একটা সাধারণ সূত্র হতে পারে। আর আমরা যদি মানে জেড এ এক্সপ্রেস করার জন্য একটা বলি, মানে এটা আসলে কি বা কাকে বোঝায়,
এটা একটা আসলে আয়তনের অনুপাত, একটা গ্যাসের আয়তনের অনুপাত। কারণ অনুপাত করার জন্য অবশ্যই দুই রকম গ্যাস লাগবে না, গ্যাসটা একটাই, গ্যাসের অবস্থা দুইটা, একটা বাস্তব অবস্থা, একটা আমাদের কি আদর্শ অবস্থা। তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন তো, জেডটা আসলে আমাদের ভি রিয়েল আর ভি আইডিয়াল এর মধ্যে একটা অনুপাত প্রকাশ করে। মানে আদর্শ অবস্থায় গ্যাসের যে আয়তনটা থাকে সেটা, আর বাস্তব অবস্থায় আদর্শ তো নিচে, বাস্তব অবস্থায় গ্যাসের যে আয়তনটা থাকে সেটা, এবং আদর্শ অবস্থায় গ্যাসের যে আয়তনটা থাকে সেটার একটা অনুপাত প্রকাশ করে। আচ্ছা, তাহলে এটার ব্যাপারে আমরা যদি একটু বিস্তারিত জানতে চাই, যখন আমরা একটু দেখি তো, যখন জেড ইজ ইকুয়াল টু 1 হবে তখন কি হবে ভাইয়ারা? মনোযোগ দেন, যারা আছেন তারা গল্প শুনেন, মনোযোগ দেন, ঠিক আছে? এখন আমি খুব কঠিন পড়া না, আমি এখন গল্প করবো, অনেক কিছু গল্প করবো। জেড ইজ ইকুয়াল টু যদি 1 হইতে হয়, উপরেও সেম নিচেও সেম হইলেই তো কাটাকাটি গিয়ে 1 হয়ে যাওয়া পসিবল, তাই না? তাছাড়া কি 1 হইতে পারবে? পারবে না। তার মানে আমরা এখানে বলতে পারি আমাদের যে ভি রিয়েল সেইটা অ্যাকচুয়ালি ভি আইডিয়ালের ইকুয়াল, সেটা অ্যাকচুয়ালি ভি আইডিয়ালের ইকুয়াল, ঠিক আছে? গেল আলাপ, গেল এইটুকু গেল, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে কি হয় ভাইয়া দেখেন তো, আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস দুইটাই সমান সমান, কোনো সমস্যা নাই। এইখানে আসলে আমাদের যে গ্যাসের মধ্যকার আকর্ষণ এবং বিকর্ষণ সেটা সেটা অ্যাকচুয়ালি দেখা যায় না, ঠিক আছে? আকর্ষণ বিকর্ষণ থাকে না কোনো, ঠিক আছে? আকর্ষণ বা বিকর্ষণ থাকে না। এখন আমি আপনাদের প্রশ্ন করতে পারি, কার ক্ষেত্রে জানি আকর্ষণ বিকর্ষণ থাকে না ভাইয়া? আদর্শ গ্যাসের ক্ষেত্রে। তার মানে আমরা বলতে পারি জেড ইজ ইকুয়াল টু যে 1, এটা অ্যাকচুয়ালি আমাদের আদর্শ গ্যাসের ক্ষেত্রেই আমাদের থাকে বা সীমাবদ্ধ থাকে আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আপনাদের একটু জিজ্ঞেস করি, জেড এর মান যদি 1-এর চেয়ে বড় হয়, জেড এর মান যদি আমাদের 1-এর চেয়ে বড় হয়, জেড গ্রেটার দেন 1, গ্রেটার দেন 1 কখন হবে? যখন ওই উপরেরটা বড় হবে, উপরে 2 আছে নিচে 1 আছে, 2 কে 1 দিয়ে ভাগ করলে আমরা 2 পাবো, 1-এর চেয়ে বড় একটা ভ্যালু পাচ্ছি। কখন আমরা 1-এর চেয়ে বড় পাবো? যখন উপরেরটা বড় হবে, ম্যাথমেটিক্যাল। আচ্ছা, তার মানে কি উপরেরটা বড় মানে ভি রিয়েলটা বড় আর ভি আইডিয়ালটা ছোট, ঠিক আছে? তার মানে এইটুক জাস্ট আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? ভি রিয়েলটা বড়। আচ্ছা, রিয়েল গ্যাসটা বড় হয়ে গেছে, অনেক দূরে 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 সরে গেছে। মানে গ্যাসের মধ্যে যে অণুগুলা থাকে, নর্মালি গ্যাসটা যখন ছোট ছিল তখন অণুগুলো অনেক কাছাকাছি ছিল, এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ অনেক বেশি ছিল। কিন্তু গ্যাসটা এখন বড় হয়ে গেছে, অণুগুলো অনেক দূরে দূরে সরে গেছে। এখন কেন দূরে দূরে যাইতে পারছে? কারণ আকর্ষণ যে শক্তিটা আছে তার চেয়ে বিকর্ষণ শক্তিটা অনেক বেশি বেশি বেড়ে গেছে, তার বিকর্ষণটা বেশি, এইটা আমি বলছি। তার মানে কি কোনো আকর্ষণ নাই? আচ্ছা, একটা রিলেশনশিপে বা একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আপনারা দেখছেন, আপনাদের বাবা মার মধ্যে কিংবা আপনাদের পরিচিত যেসব কাপল আছে, দেখতে পারবেন যে একজন ডমিনেটিং ক্যারেক্টার থাকে, যে হচ্ছে ডমিনেট করে, যার সিদ্ধান্তই শেষ, তার উপর আরেকজন কিচ্ছু বলতে পারে না, হ্যাঁ, নরম হয়ে থাকে, সেটা হচ্ছে ডমিনেটিং ক্যারেক্টার। সে ডমিনেট করতেছে, সে প্রভাব বিস্তার করতেছে। তার মানে কি এই যে অপরজন উধাও হয়ে যেতেছে পৃথিবী থেকে, অপরজন খাতাম হয়ে যাইতেছে? না, তা তো না, অপরজনও আছে, অপরজনের কথার অল্প একটু হইলেও মর্যাদা আছে। তার মানে হচ্ছে কি জানেন, এই যে ভি রিয়েল যখন বড় হবে, অর্থাৎ জেড গ্রেটার দেন 1 যে জায়গাটার মধ্যে আমরা পাবো, সেইখানে আমাদের বিকর্ষণটা ডমিনেট করবে, মানে বিকর্ষণটা অধিক হবে। কিন্তু আকর্ষণ থাকবে, আকর্ষণ নাই হয়ে যাবে না, ব্যাপারটা তা না, আকর্ষণ থাকবে। আমি কেন এসব বলতেছি একটু পরে আপনারা বুঝবেন, ঠিক আছে? আর যদি জেড লেস দেন 1 হয়, তাহলে কি ভাইয়া বলেন তো? তাহলে আমাদের এই যে ভি রিয়েলটা ছোট হয়ে যাবে না ভি আইডিয়ালের চেয়ে? আচ্ছা, এখন আপনি আমাকে বলতে পারেন ভাইয়া আপনি মাত্র বললেন, আচ্ছা দেখাই দেখাই দেখাই, কি হয়ে যাবে? ভি রিয়েলটা ছোট হয়ে যাবে ভি আইডিয়াল। এবার আপনি আমাকে বলতে পারেন ভাইয়া আপনার মুখে তো বলার মধ্যে একটু সমস্যা আছে। আমি বলবো কি সমস্যা? আপনি আমাকে বলবেন যে ভাইয়া আপনি বললেন ভি রিয়েল বা ভি রিয়েলটা ছোট হয়ে গেছে, আপনার কি খুব সমস্যা আছে যে আপনি ভি আইডিয়ালটা বড় হয়ে গেছে এটা বলতে চাচ্ছেন না? হ্যাঁ, আমার একটা সমস্যা আছে, এই জন্য আমি বলতে চাচ্ছি না ভি আইডিয়ালটা বড় হয়ে গেছে, কারণ এটার কোনো অস্তিত্ব নাই, এটাকে আমরা কোনো প্যারামিটার ধরতে পারবো না। যেটার অস্তিত্ব আছে সেটাকে আমরা প্যারামিটার ধরতে পারবো, আমরা বলতে পারবো যে ভি রিয়েলটা বড় হচ্ছে কিংবা ভি রিয়েলটা ছোট হচ্ছে, আমরা এটা বলতে পারবো না যে ভি আইডিয়ালটা বড় হচ্ছে না ভি আইডিয়ালটা ছোট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এইবার যেহেতু ভি রিয়েলটা ছোট হয়ে গেছে, তার মানে গ্যাসটা যদি এরকম থাকে গ্যাসটা আরো সংকুচিত হয়ে গেছে, তার মানে কি অণুর মধ্যে আকর্ষণটা বেড়ে গেছে, অণুদের মধ্যে সম্পর্ক যখন আকর্ষণটা বেড়ে গেছে, তার ফলে আমরা কি বলতে পারি, এই যে যদি জেড এর মানটা ছোট হয় তাহলে এখানে আকর্ষণটা অধিক থাকবে। আকর্ষণটা কি হবে? আকর্ষণটা
অধিক থাকবে। আকর্ষণটা কি হবে? আকর্ষণটা অধিক থাকবে। আচ্ছা, এটুক বুঝলাম। তার মানে কি কোনো বিকর্ষণ থাকবে না? থাকবে, অবশ্যই বিকর্ষণ থাকবে। বিকর্ষণ ছাড়া কেমনে হবে? এটুক বুঝলাম, এটুক বুঝলাম। আচ্ছা, এটুকের আমরা আসলে কেন এগুলো আলোচনা করলাম? কারণ আমরা এখন অ্যামাগার কার্ভে যাব, অ্যামাগার বক্ররেখায় যাব। তারপরে আমরা আসলে জিনিসটা বুঝতে পারবো কেন আমরা এগুলো আলোচনা করলাম। হেডিং দেন অ্যামাগার কার্ভ, অ্যামাগার বক্ররেখা। ঠিক আছে, আমরা হচ্ছে অ্যামাগার বক্ররেখা দেখতেছি। ঠিক আছে, আমি কিন্তু গতকালকের ক্লাসে যখন আমি বয়েলের সূত্র পড়াচ্ছিলাম তখন কিন্তু আমি বলছিলাম যে কি বলছিলাম যে এইটা একটা বিশেষ সূত্র থেকে আসে। হ্যাঁ, সরি, মানে বয়েলের সূত্র থেকে আমরা একটা বিশেষ গ্রাফ পাই। কি গ্রাফ পাই? অ্যামাগার কার্ভ পাই। হ্যাঁ, ওই গ্রাফটা আমরা এখন দেখতেছি, বা কার্ভ বলতে পারি আমরা। আমি সমান সমান একটা দাগ দিয়ে দিলাম। এখন আপনি আমার বলেন, ভাই আপনি বলতেছেন কার্ভ, কার্ভ মানে তো বাঁকা, আপনি সোজাসুজি কেন দিলেন? এই যে সোজাসুজি যেটা, সেটা অ্যাকচুয়ালি আমাদের z = 1, যেটা হচ্ছে আমাদের বাস্তব আদর্শ গ্যাসের। বাট কখন এটা বাস্তব গ্যাসের হবে? যখন আমরা দেখব কিছু কিছু হচ্ছে, কিছু কিছু এভাবে যাচ্ছে, কিছু কিছু কম বাঁকা হয়ে এভাবে যাচ্ছে, কিছু কিছু অধিক বাঁকা হয়ে এভাবে যাচ্ছে। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা বলতে পারি যে এটা হচ্ছে হাইড্রোজেনের, একটু বেশি দিয়ে ফেলছি আমি, এমনি থাক। হ্যাঁ, হিলিয়ামের। হ্যাঁ, আবার এটা বলতে পারি আমি নাইট্রোজেনের, এখানে আমরা বলতে পারি হচ্ছে CO2, বলতে পারি আর কি। এগুলো আসলে কি? এগুলো আসলে আমাদের কার্ভের রেখা। অ্যাডমিশনে যখন যাবেন তখন আসলে এই সব কার্ভ থেকে আপনাকে বিচ্যুতির একটা পরিমাণ বের করতে বলবে। এইচএসসি তে যতটুক লাগবে সেটুকু আমি দেখাই দিব এখনই। তবে আরো অনেক আলোচনা করা যায় এই কার্ভগুলো নিয়ে, অনেক টাইপের গ্রাফ আঁকা যায়। আপনারা গ্রাফ আঁকতে পারবেন, এরকম পড়াশোনা আছে। বাট এখন আমারে বিশ্বাস করেন, আপনার লাগবে না এগুলা। হ্যাঁ, দরকার নেই, যা দরকার তা আগে পড়েন। এই অধ্যায়ের দরকারটা একটু সামনে আসবে। বাট আপাতত আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য যতটুকু লাগবে আমি দেখাই দিচ্ছি। আমারে বিশ্বাস করে পড়েন। ঠিক আছে, দেখেন, এটা হচ্ছে অ্যামাগার কার্ভের মতো হয়। এই যে বাঁকা হয়ে যাচ্ছে, এটাকে কি বলে জানেন? এটাকে বলে বিচ্যুতি। বিচ্যুতি আবার দুই রকম পাওয়া যায়। এই যে উপরের যেগুলা, যেগুলো সোজাসুজি উপরে উঠে গেছে, তাদের আমরা বলি হচ্ছে ধনাত্মক বিচ্যুতি। তাদের আমরা বলি হচ্ছে, এখানে আমরা বলি হচ্ছে ধনাত্মক বিচ্যুতি। আর এই যে যারা একটু নিচে গিয়ে উপরে উঠছে, তাদেরকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। আচ্ছা, আর আপনি আমারে বলতে পারেন, ভাই আমরা তো গ্রাফ জানি এমনি যায় অমনে যায়, হ্যাঁ সোজাসুজি যায়, এরা কেন এমনি নিচে গেল আবার তারপরে উপরে উঠলো? উপরে যখন ওদের উঠতেই হবে ওরা নিচে গেল কেন? কিংবা নিচে যদি ওদের নামতে হয় ওরা আবার উপরে উঠলো কেন? আপনার মনে প্রশ্ন আসতে পারে। এইবার আমি এটা সলভ দিই। দেখেন, উপরের যে পার্টটা, এটা অ্যাকচুয়ালি আমাদের z > 1 এর পার্ট। এটা দিয়ে আমরা আসলে z1 এর চেয়ে বেশি রিপ্রেজেন্ট করি। দেখেন, একের উপরে, এটা এক, তার উপরে z > 1। আর এই যে নিচে, এটা হচ্ছে z<1। z>1 এ কি ছিল? বিকর্ষণ ছিল। z<1 আমরা কি পাই? আকর্ষণ পাই। একটু আগে দেখাইলাম বিকর্ষণ ডমিনেট করে, আকর্ষণ ডমিনেট করে। আলটিমেটলি, হ্যাঁ, সবগুলা গ্যাসের মধ্যে কিন্তু প্রথমে আকর্ষণ থাকে, মনে আছে? একটু আগে বুঝাইলাম, সবগুলা গ্যাসের মধ্যেই প্রথমে আকর্ষণটা বেশি পরিমাণে থাকে। তারা সবাই আসলে নিচে নামে। এই যে যারা উপরে উঠছে ওরাও নিচে নামে, বাট আমরা দেখাই না কেন? এরা অনেক অধিক সময় ধরে নিচে থাকে, ওরা খুব অল্প সময় নেমে সাথে সাথে উপরে উঠে যায়। এতটাই অল্প সময় যে আমরা নগণ্য কল্পনা করি, আমরা ওদের ধরি না। ওরা সোজাসুজি উপরে গেছে এটি আমরা ধরে নিই, আর ওরা দীর্ঘ একটা সময় নিচে যায়। তাহলে আপনার প্রশ্ন আসতে পারে, নিচে যে গেল ভাই উপরে উঠতেছে কেন? এটা একটু বাস্তবিক ভাবে আমরা চিন্তা করি। এই তত্ত্ব বা এই থিওরিগুলো যখন দেওয়া হয়েছে, এগুলা কিন্তু আসলে তখন বিজ্ঞানীরা, আমি কিন্তু আগে বলছি এটা অনেক আগের থিওরি, এই সব থিওরিগুলা তখন বিজ্ঞানীরা আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে কেমিস্ট্রিতে অনেক কিছু নিত। হ্যাঁ, এখন এইখানে আসলে মানব সম্পর্কের একটা জিনিস আপনারা দেখতে পারেন, যে আপনাদের একটা ফ্রেন্ড থাকতে পারে, সবারই একটা খুব ক্লোজ ফ্রেন্ড থাকে যার সাথে সে সবকিছু শেয়ার করে। আমারও আছে, সবারই একটা ক্লোজ ফ্রেন্ড থাকে, ছেলে মেয়ে যে কোনো, আমি জাস্ট ফ্রেন্ড বলতেছি যে আহ, এরকম একটা ফ্রেন্ড বাদ দিয়ে অনেক অন্য মানুষগুলোর ক্ষেত্রে একটা মানুষের সাথে যখন সম্পর্ক খুব ভালো হইতে থাকে, সম্পর্ক ভালো হইতে হইতে একটা সার্টেন লেভেল পর্যন্ত যায় পৌঁছায়, মানে এরপরে আসলে সম্পর্ক আর ভালো হইতে পারে না। হ্যাঁ, আপনার এক্সপেকটেশনে মানুষের প্রতি বাইরে যায়, আপনি মেসেজ দিলে সিন করার পরে রিপ্লাই দিল না কেন, সেই একটা দাবি থাইকা যায়, ফোন দিলে আবার ব্যাক করে না কেন, এইসব বহুত রকম এক্সপেকটেশন আসা পড়ে। তারপরে তার ফলে কি হয়? সম্পর্কটা আর ভালো হইতে পারে না, সম্পর্কটা আস্তে আস্তে নিচে নামতে থাকে। এরপরে আস্তে আস্তে কি হয়? একবারেই সম্পর্কটা বিকর্ষণের দিকে চলে যায়। আপনি হয়তো বুঝতে পারছেন, দেখেন আকর্ষণ বাড়তে বাড়তে একটা সার্টেন লেভেল পর্যন্ত এসে আকর্ষণটা আর বাড়তে পারে না। কেন বাড়তে পারে না? কারণ আকর্ষণ আর কত যাবে?
সে বাধ্য হয়ে বিকর্ষণের দিকে তাকে চলে যেতে হয়। এরপর তারা হচ্ছে গ্যাসের কার্ভটা উপরে উঠে যায়। এইটাই আসলে বিশ্বাস করেন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা। এইটাই, এটার আসলে কঠিন করে অনেক ব্যাখ্যা দেওয়া যায়, বাট আপনারা জেনে রাখেন বা বুঝে রাখেন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা এইটাই। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে অ্যামোগার কার্ভের কথাবার্তা গেল। এখন আমরা একটু বিচ্যুতি নির্ণয় করি। এমসিকিউতে যদি আসে তাহলে আমরা কি করব? বিচ্যুতি কার বেশি কার কম আমরা বুঝবো কিভাবে? আসেন দেখি, আমরা একটু বিচ্যুতি নির্ণয় করে ফেলি, কার বিচ্যুতি কম কার বিচ্যুতি বেশি। আচ্ছা, আমি তো টানা পড়াইতেই আছি, এই বুঝতেছেন আপনারা? আসসালামু আলাইকুম তারেক ভাই, কেমন আছেন? ভালো আছেন ভাই? আপনারা প্যারাসিটামল টামল কিছু দিলেন না কালকে ভাই? সেলিব্রেশনে এসে শরীর টরীর পুরো ব্যথা হয়ে আছে, আজকে ক্লাস নিতে কত কষ্ট দিচ্ছে আমার জানেন? এই বুঝছেন নাকি বলেন তো, গল্প করলাম যে এতক্ষণ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন একটু বিচ্যুতি কার বেশি কার কম দেখি। সবসময় মনে রাখবেন, পোলারের বিচ্যুতি নন পোলারের থেকে বেশি, পোলারের বিচ্যুতি নন পোলারের থেকে বেশি অলওয়েজ। এখন আমরা বুঝবো কেমনে কোনটা পোলার কোনটা নন পোলার? টেকনিক আছে অনেক, বাট এই চ্যাপ্টারের না, অধ্যায় 3-এ আমরা যখন পড়বো নিশ্চিত থাকেন পোলার কোনটা নন পোলার কোনটা আপনাদের আমি গুলায় খাওয়াই দিব। ঠিক আছে, টেনশন করেন না। আচ্ছা দেখেন, নন পোলার, পোলারের বিচ্যুতি নন পোলার থেকে বেশি। যদি পোলার না থাকে, অনেকগুলা নন পোলার থাকলো, গ্যাস অনেকগুলা নন পোলার গ্যাস থাকলো, তাহলে কি হবে? তাহলে আমরা দেখতে পাই যার আণবিক ভর বেশি। আমাদের টিচাররা ম্যাক্সিমাম টাইমে শিখায় যে যার আণবিক ভর বেশি তার বিচ্যুতি বেশি। বিশেষ করে আপনি সব জায়গায় দেখবেন এই কথা। আপনি পরবর্তীতে যদি মেডিকেল অ্যাডমিশনের জন্য কোথাও পড়তে যান বাইরে বা যেখানে, আপনার তো আলফাতে আছেন, আলফার ব্যাপারে, আলফাতে তো আমরা ইউনিক, আমি সবকিছু সঠিকটা পড়াই, এখানে দেখতে পারতেছেন, বাট অনেক জায়গায় দেখবেন যে বলবে যার আণবিক ভর বেশি তার বিচ্যুতি বেশি। ব্যাপারটা তো তা না, পোলার নন পোলার একটা ভেরিয়েশন আছে। নন পোলারের ক্ষেত্রে যার আণবিক ভর বেশি তার বিচ্যুতি বেশি হবে। এটা হচ্ছে নন পোলারের ক্ষেত্রে কাহিনী। আচ্ছা গেল, তাহলে আমরা একটা উদাহরণ দিই, তাহলে আমাদের কাছে সবটুকু ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের জন্য আমি একটা উদাহরণ নিয়ে আসছি। আচ্ছা, উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে NH3 CO2, তারপরে আর কি আছে Cl2 ক্লোরিন, আর কি আছে হাইড্রোজেন। এই চারটা গ্যাস দিয়ে আমরা একটু বুঝি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। এই চারটার মধ্যে একমাত্র পোলার গ্যাসকে জানেন? অ্যামোনিয়া। হ্যাঁ, কারণ কি দেখেন, ওর অনু সংখ্যাগুলো আলাদা আলাদা। হ্যাঁ, অণুগুলো আলাদা আলাদা, এই জন্য পোলার গ্যাস। আপাতত এটাই বুঝে রাখেন। কারণ আপনি বলতে পারেন ভাই কার্বন ডাই অক্সাইডের অণু আলাদা আলাদা, এখানে ক্লোরিন এগুলা, তাহলে তো এটা আলাদা আলাদা হইলো। ব্যাপারটা তা না। কার্বন ডাই অক্সাইডের আপনার গঠনটা অনেকটা দেখতে এরকম, একটু বুঝাই দিই। এটি এরকম, হ্যাঁ, যার ফলে কি হয় জানেন, এদের ডাইপোল মোমেন্ট ভেক্টরটা একজন আরেকজনকে নিউট্রাল করে ফেলে, যার ফলে এটা নন পোলার থাকে না, এটা পোলার থেকে যায়। হ্যাঁ সরি, এটা পোলার থাকে না, এটা নন পোলার থেকে যায়। এখানে একমাত্র পোলার কে? অ্যামোনিয়া। তার মানে আমরা বুঝতে পারতেছি ওর বিচ্যুতিটা সর্বাধিক হবে, ওর বিচ্যুতিটা সর্বাধিক হবে। এবার আমরা কি দেখবো, অনেকগুলো নন পোলার আছে আমাদের কাছে, আছে না? আমাদের কাছে অনেকগুলো নন পোলার আছে না? আচ্ছা, একটা একটা কম নিছি নাকি? Cl2 NH3 Cl2 CO2, আচ্ছা Cl2 CO2 N2H2, আচ্ছা নাইট্রোজেন নিয়ে নেই, নাইট্রোজেনটাও নিয়ে নিই, এক্সাম্পল যখন দিচ্ছি বাদ দেওয়ার কি দরকার। আচ্ছা দেখেন, বাকি সবগুলো কিন্তু আমাদের নন পোলার, বাকিগুলো নন পোলার। এবার আমরা ওদের ভর দেখবো। দেখেন তো ক্লোরিনের ভর কত? 71, তাই না? 35.5 35.5 যোগ করলে কি হয়? 71। CO2 এর কত আমরা জানি কিন্তু সবাই, 44, মুখস্থ করে ফেলবেন। হাইড্রোজেনের কত? হাইড্রোজেন হচ্ছে 2। N2 এর কত? 28, তাই না? 28। দেখেন তো কার সবচেয়ে বেশি? Cl2 এর। তার মানে ওর বিচ্যুতিও আমাদের এখানে সবচেয়ে বেশি। তারপরে কার? তারপরে কার? CO2 এর। তারপরে কার? N2। তারপর হচ্ছে কার? N2 এর। দেখেন, তারপরে কার? তারপর হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের হচ্ছে সবচেয়ে কম ভর। তার মানে আমাদের যদি বলে বিচ্যুতির ক্রম করো, তাহলে সবচেয়ে অধিক বিচ্যুতি কার? এখানে অ্যামোনিয়া। আর সবচেয়ে কম কার? হাইড্রোজেনের। ঠিক আছে, জিনিসটা বুঝছেন? এটা কিন্তু এমসিকিউতে আসবে, একবারে তুলে দিয়ে দিবে, এমসিকিউতে একবারে তুলে দিয়ে দিবে। ঠিক আছে, বুঝছেন নাকি বলেন তো, বুঝছেন নাকি বলেন তো? আচ্ছা জোস। এইবার আমরা সিকিউর আলাপে যাব। এতক্ষণ কিন্তু আমরা সিকিউর আলাপ করি নাই, এমসিকিউর আলাপ করছি, কনসেপ্টের আলাপ করছি, যে কনসেপ্টটা দরকার সিকিউর আলাপের জন্য। এখন আমরা সিকিউর আলাপে যাব, যে সিকিউটা আপনি এই অধ্যায়ের কি বলে, গতকালকে আমরা 60% কমপ্লিট করছিলাম না?
এই অর্থাৎ 30% এমসিকিউতে আপনি এটা পাবেন। 30% সিকিউ আপনি বইয়ের টেস্ট পেপার খুলবেন আর বইয়ের মধ্যে দেখবেন কিরে আমার কলম কই গেল রে। আচ্ছা হ্যাঁ, টেস্ট পেপারের মধ্যে দেখবেন যে কিরে আমার কলম কই গেল। আচ্ছা দেখেন কই গেল, যে এরকম একটা গ্রাফ দেওয়া আছে, এ বি সি গ্যাস দেওয়া আছে, আবার মাঝে মাঝে এরকম গ্রাফ দেওয়া থাকবে। এগুলো নিয়ে দেখবেন যে ম্যাক্সিমাম সিকিউতে এই জিনিসটা করা আছে। আপনি টেস্ট পেপার খুলে দেখেন বিশ্বাস না হইলে। হ্যাঁ, তো এই টাইপের সৃজনশীলগুলো আমরা এখন সলভ করে ফেলবো। একটা কমন থিওরি বা কনসেপ্ট আমি বুঝাই দিব, দেখবেন যে সবকিছু আপনি পারতেছেন, বা ওইখান থেকে আপনার সবগুলো অ্যান্সার করতে হবে। আচ্ছা জোস, পৃথুলা আর রমিও দুজন বলতে বুঝতে পারছে, আশা করি বাকিরাও বুঝতে পারবে ব্যাপারটা। গতকালকে আমরা একটা সূত্র পড়ছিলাম বা থিওরি পড়ছিলাম, আপনাদের কি মনে আছে? সূত্র বা থিওরিটা হচ্ছে ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন ছিল, মনে আছে? পি প্লাস এ এন স্কোয়ার ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, এটা আমরা পড়ছিলাম। হ্যাঁ, লাস্ট ক্লাসেই পড়ছিলাম। এটা হচ্ছে আমাদের কি, আমাদের চাপ সংশোধন ফ্যাক্টর, এটা হচ্ছে কি আয়তন সংশোধন ফ্যাক্টর। কি করা হয়েছে? বাস্তব গ্যাস থেকে আদর্শ গ্যাসে নেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। কি করা হয়েছে? বাস্তব গ্যাস থেকে আদর্শ গ্যাসে নেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এইবার আমাকে যদি জিজ্ঞেস করা হয় আদর্শ গ্যাসের বাস্তব আচরণের শর্ত কি, উল্টাটা এটা হচ্ছে নর্মালি আমরা কি জানি, সরি আচ্ছা আমি উল্টা বলে ফেলছি, বাস্তব গ্যাসের আদর্শ আচরণের শর্ত, সরি বাস্তব গ্যাসের আদর্শ আচরণের শর্ত কি? তাহলে আমরা কি শর্ত বলবো? তাহলে আমরা বলবো হচ্ছে উচ্চ তাপমাত্রা নিম্নচাপ, উচ্চ তাপমাত্রা নিম্নচাপ। এটা হচ্ছে আমাদের একটা টাইপের অ্যান্সার, এটা হচ্ছে আরেকটা টাইপের অ্যান্সার। যদি আমাদের জিজ্ঞেস করে বাস্তব গ্যাসের আদর্শ আচরণের শর্ত কি, তাহলে হচ্ছে আমরা এইটা একটা মানে পার্ট আমি দেখাই দিলাম আর কি। এটা হচ্ছে অ্যান্সারের একটা পার্ট হবে, অ্যান্সারের আরেকটা পার্ট হবে এইটা। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে কি, আপনি ফার্স্টে লিখবেন যে হ্যাঁ বাস্তব গ্যাসগুলা সূত্র মেনে চলে। আমি একটা প্যাটার্ন দেখাই দিই আপনাদের, বা বলে দিই, আমি সৃজনশীল যখন সলভ করবো তখন আমি দেখাই দিব, বিস্তারিত আলোচনা আরো আছে এখানে, জাস্ট আমি প্যাটার্নটা দেখাই দিচ্ছি বা স্টেপটা বুঝাই দিচ্ছি। যে সবার আগে আপনারা বলবে যে ধরেন আপনাকে একটা গ্যাস দেওয়া হয়েছে এ গ্যাস, একটু বুঝাই দিই জাস্ট জিনিসটা। আপনাকে একটা এ গ্যাস দেওয়া আছে, এটা বলা আছে এটা একটা আদর্শ গ্যাস, আপনাকে বলা আছে এটা একটা আদর্শ গ্যাস। বলা আছে আপনাকে বি আরেকটা গ্যাস দেওয়া হয়েছে, এইটা কখন এ গ্যাসের মতো আচরণ করবে। ঠিক আছে, এটা আপনাকে বলা আছে জাস্ট। তখন আপনি কি প্রশ্নের মধ্যে কি উত্তর দিবেন? আপনি উত্তর দিবেন যে বি গ্যাসের আর আদর্শ আর এই যে বাস্তব গ্যাসটা যে আছে ওদের একটা কমন পার্থক্য আপনাদের আমি দেখাইলাম না, এটা একটু বলবেন। এটা আদর্শ গ্যাস আসলে কি, বাস্তব গ্যাস আসলে কি, এটা দিয়ে শেষ করবেন। এটা কিন্তু ঘ নাম্বার আলোচনা করতেছি, ঘ নাম্বারের জন্য কিন্তু অ্যান্সারটা বড় হয়। তারপরে কি করবেন? এই বাস্তব গ্যাসকে আদর্শ আচরণ করানোর জন্য আমাদের কি করতে হয়? চাপটাকে সংশোধন করতে হয়, তারপরে কি আয়তনটাকে সংশোধন করতে হয়, তাই না? তারপরে কি এই, তাহলে হচ্ছে আমরা এটা আচরণ করাইতে পারবো। আর সংশোধনটা যে করতেছি ওটা কিভাবে করতেছি? উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ পরিবেশে নিয়ে তারপরে করতেছি। এই দুইটা পয়েন্ট এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, তারপরে দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করবেন। চাপ সংশোধন ফ্যাক্টর কোনটা? এই যে এন স্কোয়ার ভি স্কোয়ার, এটা ভি মাইনাস এন ভি, এটা ব্যাস। তারপরে হচ্ছে অ্যান্সারটা, ঠিক আছে শেষ, অ্যান্সার শেষ। এখন ভাই আপনার মনে হতে পারে ভাই অ্যান্সারটা কেমন খাপ ছাড়া লাগতেছে না, অ্যান্সারটা কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে এটার অ্যান্সারটা আসলে এইটাই, এবং আমরা আপনাদের সাজেস্ট করি যে আপনার কাছে তো অনেকগুলো অপশন থাকবে সিকিউ অ্যান্সারের জন্য, কেউ না এই প্রশ্নটা অ্যান্সার করেন না। ঠিক আছে, কেন অ্যান্সার করবো না? কারণ দেখেন এখানে কিন্তু অনেক থিওরি পড়াইছি আমি, এতক্ষণ যা যা পড়াইছি সব কিন্তু কনসেপ্ট ছিল। এর আগে গতিশক্তির ম্যাথ করাইলাম, ম্যাথটা সবকিছু বুঝায় খাওয়াই দিলাম। এইখানে ভাই এরকম ব্যাখ্যামূলক এগুলা কি অ্যান্সার? এই জন্যই আমি বলতেছি এই টাইপের সিকিউটা অ্যান্সার করেন না। হ্যাঁ, আনলেস আপনার হাতে অন্য কিছু না থাকতেছে, আপনার হাতে যদি অন্য আরো কিছু থাকে তাহলে অ্যান্সার করেন, না থাকলে এই টাইপের সিকিউটা অ্যান্সার করেন না। স্যাররা দেখা যাবে যে চারের মধ্যে 3 দিয়ে রাখবে, 3 দিয়ে রাখবে, খুব ভালো লেখলেও 3 দিয়ে রাখবে। আর যদি আপনার লেখা একটু খারাপ হয় 2ও দিয়ে রাখতে পারে। কারণ কি? কারণ থিওরিমূলক, সবাই যে যার যার মতো লিখবে। হ্যাঁ, এই জন্য এই টাইপটা অ্যান্সার করেন না। ঠিক আছে, আচ্ছা শেষ, আমাদের এই টপিকটা নিয়ে আলোচনা শেষ। তাহলে হচ্ছে এখন আমরা একটু সামনে যাবো আর কি। ঠিক আছে, বলেন তো সবকিছু বুঝছেন কিনা আদর্শ এবং বাস্তব গ্যাসের? আচ্ছা আমি সিকিউ সলভ করার সময় দেখায় দেবো। ঠিক আছে,
সিকিউ সলভিং ক্লাস যাবে একটা। আচ্ছা, ও ভালো কথা, আমি গতকালকে বলছিলাম না একটা ক্লাস যাবে সিকিউ সলভিং, হ্যাঁ ওইটা হচ্ছে আজকে যাবে, হ্যাঁ আজকে যাবে। কারণ হচ্ছে কি ওইটার মধ্যে না আমি এই থিওরিটা দিয়ে ম্যাথ করাইছিলাম, এই যে আমাদের যে আদর্শ বাস্তব গ্যাসের থিওরি, এই থিওরিটা দিয়ে আমি কিছু একটা সৃজনশীল করাই দিছিলাম। যার জন্য কি হয়েছে জানেন, যার জন্য আমি গতকালকে আপলোড দিই নাই। কারণ গতকালকে যদি আপলোড দিতাম তাহলে আপনারা বলতেন যে ভাইয়া এটা তো পড়ার নাই, তাহলে কেন দিচ্ছে। যে আজকে থিওরিটা পড়াই দিলাম, এই জেড কাকে বলে কি বলে সবকিছু বুঝাই টুঝাই দিলাম। আজকে হচ্ছে সিকিউটা আপলোড দিব, ওখানে 4টা 5টা সৃজনশীল করানো আছে। তাহলে হচ্ছে আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। ওই ক্লাসটা আজকে ক্লাসের পরেই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আজকে ক্লাসে আমরা সিকিউটা ক্লাসের মধ্যে কম দেখবো, কারণ আমাদের পড়া তো পড়ানো অনেক বাকি, তাই না। তাহলে হচ্ছে ওই ক্লাসটা দেখবেন সবাই, তাহলে দেখবেন যে সবকিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ব্রেক দেই, হ্যাঁ গলা শুকিয়ে গেছে আমার, 50 মিনিট হচ্ছে, প্রচুর গরম আজকে। ব্রেকের পরে যদিও কেউ থাকে না, আমি 5 মিনিটের একটু পানি টানি খেয়ে আসি, ফ্রেশ হয়ে আসেন, আপনারা ফ্রেশ হয়ে আসেন, ঠিক আছে। কয়টা বাজে এখন? বাজে হচ্ছে 4টা 12। তাহলে হচ্ছে 4টা 12 না, 4টা 16, 4 মিনিট 5 মিনিট তাহলে হচ্ছে শুরু করব কয়টায়, শুরু করব হচ্ছে 4টা 18-তে করি, 4টা 18, ঠিক আছে।
কোথায় আসছেন আপনারা? থিওরি টিওরি পড়া বহুত কিছু বাকি আছে এখন আমাদের। আরো অনেক থিওরি পড়া আছে আর কি, সো সেগুলো হচ্ছে পড়বো। আচ্ছা, এটুকু গেল, এখন সিকিউতে যাই। সিকিউতে গিয়ে ব্যাপারটা আরো আরো ভালো করে বুঝাই দিই আপনাদের, তাহলে হচ্ছে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। দেখি একটা সিকিউ নিই। আচ্ছা, এটা হচ্ছে গতকালকের টাইপটা, গতকালকের টাইপটা এটাও করাবো, এটাও আজকে একটু পরে করাবো, ঠিক আছে? এটাও করাবো। এই যে, হ্যাঁ পাইছি। দেখেন, এখানে একটু দেখাই দিই আমি, তাহলে সাদা সাদা দিয়ে দেখাই। হুম, এটা হচ্ছে কি আমাদের অ্যামাগার কার্ভ বুঝাই যাচ্ছে এখান থেকে। এই যে অ্যামাগার কার্ভের এই সোজাটা বরাবর এখানে কি আছে? আদর্শ গ্যাস আছে, তাই না? আদর্শ গ্যাস আছে, আচ্ছা। আর বি বরাবর বিটা হচ্ছে কি বোঝা যাচ্ছে এটা একটা বাস্তব গ্যাস, আচ্ছা। বলা আছে কোন কোন শর্তে, এটা তো আমরা পারবো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বি গ্যাসের গতিশক্তি বের করো। করছি না আমরা এই সেম টাইপের মাত্রা, করলাম না? মাত্র কিন্তু করলাম, একটু আগে করছিলাম। এটা পারবো আমরা, ই ইকুয়াল টু 3/2 এনআরটি। আর টি এর ভ্যালুটা, আর এর ভ্যালু আমরা জানি, টি এর ভ্যালু আমরা জানি, শেষ। 3/2 আর টি শেষ। আচ্ছা, এটা গেল, এটা শেষ, এটা বাদ। এটা করি আমরা, কোন কোন শর্তে বি গ্যাস এ গ্যাসের নিয়ে আচরণ করবে। সবার 1 নাম্বার শর্ত, কোন কোন শর্তে বি গ্যাস মানে বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। শর্ত একটাই, কি শর্ত? শর্তটা হচ্ছে উচ্চ তাপমাত্রা নিম্নচাপ, একমাত্র শর্ত এটাই। কারণ আপনি যদি এটা লিখে দেন, স্যার কি আপনার নাম্বার দিবে? দিবে না। আপনাকে কি করতে হবে? আরো স্টেপ দেখাইতে হবে। কি করতে হবে? ওই যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন দেখাইতে হবে স্যারকে। পি প্লাস এ, সরি পি মাইনাস ছিল নাকি পি প্লাস ছিল? পি প্লাস ছিল, সরি 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 বাই ভি স্কোয়ার পি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এনআরটি। স্যারকে দেখাইলাম, স্যারকে বুঝাই দিলাম। স্যারকে কি বুঝাই দিলাম? স্যার এইটা হচ্ছে চাপ সংশোধন ফ্যাক্টর, আমরা চাপকে সংশোধন করলাম। কি জন্য করলাম? এইটা আসলে কিসের সূত্র বুঝছেন? কিন্তু এইটা হচ্ছে বাস্তব গ্যাসের আদর্শ আচরণের সূত্র। আপনারা গুলায় ফেলেন না ব্যাপারটা। এইটা কিন্তু তা না, এটা কিন্তু উল্টাটা। এটা হচ্ছে আদর্শ গ্যাস থেকে আমরা বাস্তব গ্যাসে কনভার্ট করে ফেলছি। এটা বাস্তব গ্যাসেরই সূত্র। ভ্যান ডার ওয়ালস সূত্রটা বাস্তব গ্যাসের সূত্র, এটা আদর্শ গ্যাসের সূত্র না। এটা যে এই যে ফরমেশনে আছে, এটা আসলে বাস্তব গ্যাসের সূত্র। আগে আদর্শ গ্যাসের সূত্র কোনটা ছিল? ছিল হচ্ছে এই যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এইটা ছিল। এইটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সূত্র। সেইখান থেকে কনভার্ট করে আমরা হচ্ছে বাস্তব গ্যাসের সূত্রতে নিছি। কিভাবে নিছি? এই যে এ এন স্কোয়ার বি স্কোয়ার, এই ফ্যাক্টরটা যোগ করে, আর এই ফ্যাক্টরটা আয়তন সংশোধন ফ্যাক্টর, এই দুটার মাধ্যমে আমরা হচ্ছে বাস্তব গ্যাসের সূত্রে পরিণত করছি। এখন আমাকে বলা হয়েছে আবার এই সূত্রটা থেকেই দেখায় দাও যে এইখান থেকে কিভাবে আমরা আবার ওই আদর্শ গ্যাসের মতো আচরণ করাবো। আমি একটু থামলাম, আমি আবার প্রশ্নতে চলে যাই। প্রশ্ন কি ছিল? বাস্তব গ্যাসের আদর্শ আচরণ কখন হবে? আমরা বাস্তব গ্যাসের সূত্রটা নিয়ে নিলাম, স্যারকে বললাম স্যার বাস্তব গ্যাসের সূত্র এইটা, ভ্যান ডার ওয়ালসের সূত্র এইটা, এইভাবে এটা আসছে, ব্যাস শেষ, এটুক শেষ। এবার আমরা স্যারকে বলবো স্যার আমরা তো তাপমাত্রাটা অনেক উঁচু করে দিছি, অনেক উচ্চ তাপমাত্রায় চলে গেছে। আমারে বলেন তো, তাপমাত্রা যখন অনেক বেশি হবে তখন একটা আয়তনটা কত বেশি হবে? অনেক বেশি হবে না? আয়তন আর তাপমাত্রা সমানুপাতিক, আয়তনটা অনেক বড় হয়ে যাবে। কোনাগুলা একটা কোণা এখানে হলে আরেকটা কোণা ওখানে হবে, কোনাদের ডিস্টেন্স অনেক বেড়ে যাবে, তাই না? আচ্ছা, একটা শর্ত গেল। চাপটা যদি আমি একবারে কমায় দিই তাহলে কি হবে? চাপ কমায় দিচ্ছি, সরি, চাপ কমাইলে তো এরকম হচ্ছে। চাপ বাড়ায় দিলে কি হয়? বেলুন ছোট হয়ে যায়, গ্যাসের আয়তন ছোট হয়ে যায়। চাপ কমায় দিলে কি হবে? আয়তন বড় হয়ে যাবে। এই একই কাজ হবে। অনেক উচ্চ তাপমাত্রা দিলে আয়তনটা অনেক বড় হয়ে যাবে, আর অনেক নিম্ন চাপে গেলে আয়তনটা অনেক বড় হয়ে যাবে। যেটাই হোক, আলটিমেটলি অণুদের মধ্যে ডিস্টেন্সটা অসীম পরিমাণে বেড়ে যাচ্ছে। তার ফলে অণুদের মধ্যে কি কোনো আন্তঃআণবিক আকর্ষণ কাজ করবে? আন্তঃআণবিক কোনো আকর্ষণ কাজ করবে না, কোনো সন্দেহ নাই। তাহলে
এই যে এ এ মানে আমরা কি জানতাম, আন্তঃআণবিক আকর্ষণ। এইটা এই শর্তে কাজ করতেছে না, এই শর্তে আন্তঃআণবিক আকর্ষণটা থাকতেছে না। তাহলে কি এই টোটাল এটাকে আমরা জিরো বলতে পারি না? এই আয়তন সংশোধন ফ্যাক্টরটাই আমার আর থাকতেছে না, চাপ সংশোধন ফ্যাক্টরটাই আমার আর থাকতেছে না। তার মানে পিটা শুধু পি হয়ে যাচ্ছে, এখানে সাথে কোনো কিছু থাকতেছে না। আয়তনের ক্ষেত্রে বি জানি কি ছিল, আয়তন ছিল। আয়তন কি শূন্য হয়ে যাচ্ছে না? কেমনে? আয়তন এতই বড় হয়েছে, এতই বড় হয়েছে, গ্যাসের আয়তন আমরা ক্যালকুলেটই করতে পারতেছি না। তার ফলে এইটারও কোনো অস্তিত্ব থাকতেছে না, থাকতেছে না। তার মানে শুধু ভি হয়ে যাচ্ছে, আর সাথে তো এনআরটি আছেই। দেখেন তো, এই শর্ত দিয়ে বাস্তব গ্যাসের সূত্র থেকে আমরা কি আদর্শ গ্যাসের সূত্রটা পাইছি। সার্কিট একটু দেখায় দেওয়া লাগবে। এই শর্তটা বলবো, শর্ত কি করলে কি হলো, আমি মুখে যা যা বললাম সেটা বলবো, তারপরে বলবো যে হ্যাঁ পরে তারা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। রিক্যাপ করে দিয়ে কি হচ্ছে, তাপমাত্রা খুব উচ্চ তাপমাত্রায় চলে গেছে বা নিম্ন চাপে চলে গেলে আয়তনটা অনেক বেশি হয়ে যায়, কণাদের ডিস্টেন্স বেড়ে যায়, কণাদের মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ থাকে না, ফলে চাপ সংশোধন ফ্যাক্টরটা উধাও হয়ে গেল, আমার আয়তন সংশোধন ফ্যাক্টরটা উধাও হয়ে গেল। থাকে কি শুধু পিভি থেকে গেল, যেটা আমার আদর্শ গ্যাসের সমীকরণ। বাস্তব থেকেই এই শর্ত কাজে লাগায় আমরা আদর্শ পেয়ে গেলাম। এটা অ্যাকচুয়ালি প্রমাণ করে যে এই শর্তটা দিয়ে আমরা বাস্তব গ্যাসের আদর্শ আচরণ প্রমাণ করতে পারি। ঠিক আছে, বলেন তো সৃজনশীলটা ক্লিয়ার কিনা? অ্যান্সার এটাই, সৃজনশীল অ্যান্সার এরকমই হবে। এই সৃজনশীলটা পারা যাবে আসলে। এবং আমি এটা কিন্তু বলছি যে এই সৃজনশীলগুলো আসলে অ্যান্সার করার দরকার নেই, ব্যাখ্যামূলক তো মনে হয় না যে দিলে সুবিধা হবে খুব একটা। এগুলো আসলে অ্যান্সার করেন না যদি না আপনার হাতে আর কোনো অপশন থাকে। হ্যাঁ, যদি বাই চান্স দেখেন যে জৈব যৌগ থেকে কঠিন কঠিন দিছে, এই দিছে, কঠিন প্যারা দিছে, তাহলে তো হচ্ছে আপনার করতেই হবে, কিছু করার নেই, তাই না? আচ্ছা ঠিক আছে, যখন পারবেন তাহলে হচ্ছে আমরা সামনে যাই। আচ্ছা, এই টাইপের এগুলা কেমনে করে? আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এটা তো না, সৃজনশীলটা করে গেল এই যে এটা। আসে এটা একটু সলভ করি আমরা। গতকালকে থিওরি, হ্যাঁ গতকালকে কিন্তু আমরা এই থিওরিটা পড়ছিলাম সবাই, এই থিওরিটা আমরা গতকালকে সবাই পড়ছিলাম, ঠিক আছে? দেখেন প্রথমে কি বলা আছে, দুটা বক্স দেওয়া আছে। গতকালকে আমরা এই সোজাসুজি দেখাইছিলাম, এভাবে দেখাইছিলাম, আর এখানে দেখাইছে কেমনে, এখানে দেখাইছে হচ্ছে চার কোণা করে। জিনিসটা একই। এ ও বি এর কোন গ্যাসটি 3 নং পাত্রে আগে ব্যাপিত হবে, এটা আমাকে বলা আছে, বুঝছেন? কিন্তু ব্যাপিত হবে আগে, তার মানে কি ব্যাপন হওয়ার জন্য আণবিক ভরের শর্তটা গুরুত্বপূর্ণ, যার আণবিক ভর কম সে আগে ব্যাপিত হবে। যে দুইটা উপাত্ত দেওয়া আছে, এই দুইটা উপাত্ত থেকে আমরা ওদের আণবিক ভরটা বের করতে পারবো কিন্তু ওর আণবিক ভর বের করতে পারবো, ওর আণবিক ভর আমরা বের করতে পারবো। তাহলে কি আমরা বলতে পারি না আমরা ওদের আণবিক ভরটা আগে বের করে ফেলি? দেখেন এই গ্যাসের ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে, 8.85 গ্রাম দেওয়া আছে। কি এটা, কি ডাব্লিউ, 8.85 গ্রাম। টাচেবল ভর যেটা সেটা দেওয়া আছে 8.85 গ্রাম। 50, আচ্ছা আমি আর উপাত্ত না তুলি, ঠিক আছে, আমি ডিরেক্ট করে ফেলি। দেখেন পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তাহলে পিভি ইজ ইকুয়াল টু এন এর ভ্যালু আমরা বদলে লিখতে পারি না, টাচেবল ভর বাই আনটাচেবল ভর, আমি যেমনি শিখেছিলাম, আর আর টি। তাহলে আমরা বলতে পারি না যে আমাদের লাগবে কি আণবিক ভরটা এই পাশে নিয়ে আসলাম, আর পিভিটা নিচে নামায় দিলাম, ডাব্লিউ আর টি বাই পিভি, ব্যাস। ডাব্লিউ এর মান আমরা জানি, মান কি 8.85 গ্রাম গেল। এবার আর এর মান আমরা জানি
এখানে কিন্তু 0.082 লিটার এটিএম এককে হবে। টি এর ভ্যালু আমরা জানি, টি কত দেখেন তো, টেম্পারেচার 25°C, তার মানে কেলভিনে গেলে কত হয়, কেলভিনে গেলে 298 কেলভিন হয়ে যায়। ঠিক আছে, তারপরে কি হবে, তারপরে হচ্ছে আর কি আছে, পিভি আছে তাই না, পি কত 50 কিলো প্যাসকেল। এইখানে একটু চেঞ্জ আছে ভাইয়া, এই যে 50 কিলো প্যাসকেল আমাকে দেওয়া আছে, পি দেওয়া আছে 50 কিলো প্যাসকেল, আমাদের লাগতে হবে অ্যাটমসফিয়ারে লাগবে। এটাকে যদি আমরা 100 কিলো প্যাসকেল দিয়ে ভাগ করে দেই, তাহলে কি আমরা একটা এটিএম এককে ভ্যালু পাওয়া যাব না? হ্যাঁ, এই ভ্যালুটা আমাকে একটু বললেন তো, ভ্যালুটা কত এটিএম এককে ভ্যালু? ও 0.5, 50 আর 100 ভাগ 0.5, 0.5, ঠিক আছে 0.5, তাহলে কত আসে 0.5 এটিএম আসে। আর ভি কত দেখেন তো, 10 ডেসিমিটার কিউব বলা আছে। এই জন্য আমি প্রথম ক্লাসেই বলছিলাম ভাইয়া দেখেন ডেসিমিটার কিউব আর লিটার একই জিনিস, তার মানে এখানে আয়তন কত 10 লিটার। নিচেরটা আয়তন কত তাহলে দেখেন তো 2 লিটার। নিচেরটা চাপ কত 20 ভাগ 100 কিলো প্যাসকেল, তার মানে 20 দিয়ে 50 100 ভাগ দিলে কি 0 পয়েন্ট আমার হচ্ছে কত থাকে 5 থাকে, 0 পয়েন্ট কত থাকার কথা, 5 দিয়ে ভাগ দিলে হচ্ছে এখানে 20 দিয়ে ভাগ দিলে হচ্ছে নিচে 5 থাকে আর কি, 20 দিয়ে ভাগ দিলে নিচে থাকে হচ্ছে 5, যে 1/5 মানে হচ্ছে 0.2 থাকবে, হচ্ছে 0.2 অ্যাটমসফিয়ার, 0.2 অ্যাটমসফিয়ার থাকবে আর কি। তাহলে দেখেন এখানে কি দাঁড়াচ্ছে, পি ভি এর ভ্যালু কত পেলাম 10। আণবিক ভর কত আমারে বলবেন, আণবিক ভর কত, আমরা পরেরটা বের করে ফেলি, এটা কি পাইলাম, এটা হচ্ছে এম এ। এবার এম বি বের করি আমরা, এম বি এর জন্য WRT/PV সূত্র, কিন্তু সূত্র এটাই থাকবে, খালি উপাত্ত হবে বি এরটা 2.423 গুণ 0.082 গুণ 298, এখানে ওখানে কত, এখানেও 298, এখানেও কত 298, এখানে আর কত আছে দেখেন তো, পিভি, পি এর ভি হচ্ছে 2 লিটার আর পি হচ্ছে 0.2 এটিএম, 0.2 এটিএম 2 লিটার আর 0.2 এটিএম, এখানে একটা ভ্যালু আসবে। আমি একটু রিক্যাপ করে দিই তাহলে, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমাদের লাগবে হচ্ছে ব্যাপন হার কার কম কার বেশি, ঠিক আছে, এটা আমাদের দরকার। আমাদের দুইটা উপাত্ত দেওয়া আছে, দুই পাত্রের মধ্যে দুইটা গ্যাসের উপাত্ত দেওয়া আছে। এখন আমরা ওইখান থেকে আণবিক ভর বের করবো, আমাদের প্রচলিত আদর্শ গ্যাস সূত্র থেকে আমরা আমাদের যে আণবিক ভরের রাশি আছে সেটা নিয়ে নিলাম, তারপর এক এক করে মান বসায় দিছি। আর মানের এখানে কি এডিট করলাম, 50 কিলো প্যাসকেল দেওয়া আছে, 50 কিলো প্যাসকেলটা অ্যাকচুয়ালি আমাদের এটিএম এ নিয়ে নিতে হবে, অ্যাটমসফিয়ারে নিয়ে নিতে হবে। কি করা যায়, আমরা জানতাম যে 1 অ্যাটমসফিয়ার সমান সমান 325 কিলো প্যাসকেল আর কি, ঠিক আছে। ও আচ্ছা 100 ধরলেও হয়, 101 325 ধরলেও হয়, 101 101.325 কিলো প্যাসকেল, ঠিক আছে, মোস্ট প্রেফারেবল। আমি আসলে অ্যাডমিশনের, আচ্ছা এখানে কাহিনী হয়েছে কি জানেন, ভুল হয়েছে কি, আপনাদের ক্লাস নেওয়ার আগে এই অধ্যায়টা হচ্ছে অ্যাডমিশনের ব্যাচে পড়াইছিলাম, তো ওইখানে আসলে 100 দিয়ে ভাগ দিছিলাম, কেন ওই অ্যাডমিশনেতে হ্যান্ড ক্যালকুলেশন করা লাগে না, তো হ্যান্ড ক্যালকুলেশনে 101 325 দিয়ে ভাগ না দিয়ে 100 দিয়ে ভাগ দিলে সুবিধা হয়। 100 দিয়ে ভাগ দিলে হচ্ছে আপনি এখন কেটে কত সহজে 0.5 বসায় ফেলছি আমরা, কিন্তু আপনাদের তো আর এটা করলে হবে না, আমি তো ভুলে গেছি আমি এইচএসসির ব্যাচে পড়াই দিছি, আপনাদের তো আর 100 দিয়ে ভাগ দিলে হবে না, আপনাদের কি করতে হবে 101.325 দিয়ে ভাগ করতে হবে। এইটুকু ভুলের জন্য ভাইয়া একটু সরি, হ্যাঁ ভাইয়া আসলে ভুলে গেছিলাম যে আপনারা এইচএসসি 101.325 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাই আমার এটিএম, ঠিক আছে। এটিএম এর ভ্যালুটা একটু কষ্ট করে আবার বাই করে নিয়েন, আশা করি বুঝবেন ভাইয়ারা কি সমস্যা হয়েছে এখানে। 1 অ্যাটমসফিয়ার সমান সমান 101.325 কিলো প্যাসকেল, সো 50 কে 101.325 দিয়ে ভাগ দিলে আমরা হচ্ছে অ্যাটমসফিয়ার এককে ভ্যালুটা পাওয়া যাবো। এখানেও সেই একই কাহিনীটা করছি আমি, 100 দিয়ে ভাগ দিছি যেন হ্যান্ড ক্যালকুলেশনের সুবিধা হয়, ভার্সিটি ব্যাচে পড়াইছিলাম আর কি। আর আপনাদের কি হবে 101.325 দিয়ে ভাগ দেওয়া লাগবে, তাহলে কি হবে এখানে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে আমাদের চাপের ভ্যালু, ঠিক আছে, চাপের ভ্যালু আছে, আপনারা গুলাই ফেলেন না কিন্তু, বুঝছেন কাহিনী কি হয়েছে। সমস্যা নাই, সমস্যা নাই, যদি 100 দিয়ে করেন শিখে গেলেন, অ্যাডমিশনের উপায়টা শিখে গেলেন, ভালো হলো না। ভুল থেকে যদি ভালো কিছু হয় তবে ভুলই ভালো, দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে দাগই ভালো। এই যে আমি ভুলে বলে অ্যাডমিশনের নিয়মটা শিখাই দিলাম আপনাদের, ভালো হয়েছে না। তাহলে অ্যাডমিশনে কি করবেন, 100 দিয়ে 100 ধরবেন, আর এখানে 101.325, বুঝা গেছে তো, বুঝা গেছে তো, সমস্যা হবে না তাহলে আশা করি। তাহলে অ্যান্সার যেটা যার বেশি আসবে, যেটার এম এর ভ্যালু কম হবে সেটা দ্রুত দ্রুত ব্যবহৃত হবে, শেষ, নাথিং এলস। যাক ভালো হয়েছে, একবার আপনাদের দুইটা জিনিস শিক্ষা দেওয়া গেছে।
তারপরে আমরা হচ্ছে এখন প্রচারণা করতে পারবো এই ফাইনাল রিভিশন ব্যাচে। শুধুমাত্র এইচএসসির পরে আমরা পড়াই না, আমরা অ্যাডমিশনের পড়াও পড়াই দিই, আমরা হ্যান্ড ক্যালকুলেশনও শিখাই দিই। হ্যাঁ, তখন হচ্ছে স্টুডেন্টরা, পরের ব্যাচের স্টুডেন্ট অবাক হয়ে যাবে, আরে এই ব্যাচের মধ্যে তো যাইতেই হবে। হ্যাঁ, এগুলো সব হচ্ছে টেকনিক। হ্যাঁ, আচ্ছা যাই হোক, বুঝছেন নাকি বলেন তো? আচ্ছা ঠিক আছে, অমিয় বলছে বুঝতে পারছে, বাকিদের কি অবস্থা? আমার কলেজে আমার অমিয় নামের একটা ফ্রেন্ড ছিল। মানে ওর ডাকনাম ছিল আর কি অমিয়, ওর ভালো নামে অমিয় ছিল না, কি জানি ছিল না, ফ্রেন্ড ছিল না, মানে পরিচিত ছিল আর কি। সো পুরো নামটা আমার ঠিক খেয়াল নাই। আচ্ছা, সামনে যাই, সামনে যাই। আচ্ছা, সবাই বুঝতে পারছে অমিয়, পৃথুলা, মোতাহসিন। নাম কি মোহতাসিন নাকি মোতাহসিন? আচ্ছা যাই হোক, যেটাই হোক, সুন্দর নাম অনেক। আচ্ছা সামনে যাই, এটা বুঝলাম। এবার এ ও বি গ্যাসকে, এ বি গ্যাসকে পাত্র তিনে মিশ্রিত করলে মোট চাপ কত হবে? পাত্র তিনে যদি মিশ্রিত করি মোট চাপ কত হবে, এটা আমাকে সিম্পলি জিজ্ঞেস করা হয়েছে। তেমন প্যারাদায়ক কিছুই না, ইজি জিনিস। আমরা পারি, আমি এই স্লাইডে এটা দেখাই দিব, এই স্লাইডে দেখাই দিব। শুতে পড়ছিলাম না, পি সমান সমান P1 V1 প্লাস P2 V2 ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু হচ্ছে ভি সামেশন অফ ভি। বা এখানে দেখেন আলাদা একটা পাত্রে নেওয়া হয়েছে, আলাদা আরেকটা পাত্রে নেওয়া হয়েছে, দেখেন তো, এই দুইটা পাত্রকে নিয়ে তৃতীয় পাত্রে নেওয়া হয়েছে। এই দেখেন, পাত্র তিনে মিশ্রিত করলে তার ফলে কি হবে? ভি নিউ, ভি নিউ হবে, ভি নিউ। তাহলে দেখেন কি কাহিনী হচ্ছে, P1 V1 কি আমরা জানি? P1 কত এটিএম আসছিল সেইটা হবে P1, V1 হচ্ছে কত 10 লিটার, প্লাস P2 একটা অ্যাটমসফিয়ার এককে আসছিল সেইটা, V2 কত? V2 হচ্ছে কি 2 লিটার। আর ভিনিউ কত দেখেন তো, ভিনিউ, ভিনিউ হচ্ছে পাত্র 10 লিটার, 10 লিটার, 10 ডেসিমিটার কিউব আছে, মানে হচ্ছে 10 লিটার। আমি তো আর চাপের মানগুলো জানি না, এজন্য বক্স লিখছি। আপনারা চাপের মান মাত্র বের করছেন, আপনারা হচ্ছে এটার সলভ বের করে ফেলেন, এটা যেটা আসবে সেটাই অ্যান্সার, শেষ, আর নাই। এইটা মূলত গ নাম্বারে দেয়, আর এতক্ষণ যে এর আগে যেটা করলাম সেটা ঘ নাম্বারে দেয়। এই প্রশ্নটার মধ্যে উল্টা দিছে, বুঝছেন? এখন বুঝে ফেলেন, শেষ। এক সূত্রে বসাবো, ম্যাথ শেষ, আর কিছুই লাগবে না। এখন যেহেতু ঘ নাম্বারে দিছে, সচরাচর এটা ঘ নাম্বারে দিবে না, বুঝছেন? সচরাচর ঘ নাম্বার এগুলা দেয় না। এখন যেহেতু ঘ নাম্বারে দিছে, সেহেতু আপনার হাতে যদি অনেক সময় থাকে, বুঝেন, অনেক সময় না থাকলে কিচ্ছু করার দরকার নাই। তবে আমি জাস্ট সাজেশন দিচ্ছি যে যদি অনেক সময় থাকে, তাহলে হচ্ছে আপনি ওই যে আমরা যে লাস্ট ক্লাসে প্রমাণটা দেখছিলাম, মনে আছে? ওই প্রমাণটা এখানে দেখাই দিন। যেহেতু ঘ নাম্বারে দিছে, তার মানে তো তার বড় অ্যান্সার চাচ্ছে, তাই না? এখন যদি অনেক সময় থাকে তাহলে প্রমাণটা দেখাই দিন। এই জন্য আমি প্রমাণটা দেখাইছিলাম যে লাগতে পারে। হ্যাঁ, এবং কনসেপ্ট বোঝার জন্য এটা গুরুত্বপূর্ণ আর কি। বললেন তো বুঝছেন নাকি, পুরো সৃজনশীলটা ক্লিয়ার নাকি? তাহলে হচ্ছে আমরা থিওরিতে যাব। এটা অ্যান্সারটা বলেন, আপনার বুঝছে নাকি বলা হবে না, আমার জাস্ট অ্যান্সারটা বলেন, তাহলেই হচ্ছে আমি বুঝবো যে আপনারা ম্যাথ করে ফেলছেন। তাহলে হচ্ছে এরপরে আমরা থিওরি পড়বো, থিওরি। আমাদের কিছু থিওরি আছে, ওই যে কি বলে, অনুবন্ধী ক্ষারক, অনুবন্ধী অ্যাসিড, ওই থিওরিটা আছে। তারপরে হচ্ছে আর কি আছে, ওই যে আমাদের অ্যাসিড বৃষ্টি, পানির বিওডি সিওডি, এগুলো আছে। এগুলা মূলত থিওরি। আমি যেভাবে না পড়াবো, দেখবেন যে সাদাব ভাইয়া আলফাবেটের ক্লাসে আরো জোস ভাবে পড়াচ্ছে, কারণ এগুলা মূলত মেডিকেল স্ট্যান্ডার্ড থিওরি। আমিও ওই রকম ভাবেই পড়াইতে পারবো, কিন্তু কথা হচ্ছে এইচএসসির জন্য যেভাবে লাগবে ওইটুকু জাস্ট আপনাদের দেখাই দেবো, ঠিক আছে? আচ্ছা, অমিয় বলছে বুঝতে পারছে, ক্লিয়ার, জোস। এই এই একই টাইপের সৃজনশীল আমি টাইপ ওয়াইজ দেখাই দিলাম, এই টাইপগুলো ক্লিয়ার করলেই মোটামুটি। আচ্ছা, কোশ্চেনটা দেখাই, এই যে, মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে।
আচ্ছা, এবার আমরা কুমিল্লা বোর্ডের একটা ম্যাথ করব। কুমিল্লা বোর্ড, দ্য লেজেন্ডারি বোর্ড, ওদের একটা ম্যাথ এখন আমরা করব। ম্যাথ মানে সৃজনশীল আর কি, দেখবো ওইটাতে একটু স্পেশাল জিনিস করা আছে আর কি, সো এই জন্য আর কি একটু খেয়াল রাখবো। মান কত আসে দেখেন। টেম্পারেচার জন্য সমস্যা নেই তো, সমস্যা নেই, টেম্পারেচারে প্যারা নেই। আমাদের থিওরি দিয়ে পড়লেই হচ্ছে, এক থিওরি দিয়ে মিলাই নিন। এখানে টেম্পারেচার কোনো প্যারা নেই। আমরা কুমিল্লা বোর্ডের ম্যাথটায় চলে যাই, সৃজনশীলে চলে যাই। ওয়েট, এই যে পাইছি। এটা গ নাম্বারটা আমরা করছিলাম তাই না? গ নাম্বারটা আমরা করছিলাম। এবার আমরা এটার ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারটা কি আসছে দেখেন তো। ঘ নাম্বারটা কি আসছে? বিওসি গ্যাস কোন কোন শর্তে এ গ্যাসের নিয়ে আচরণ করবে। তার মানে আমরা বুঝতে পারতেছি এই গ্যাসটা হচ্ছে আমাদের একটা আদর্শ গ্যাস, ঠিক আছে? এই গ্যাসটা হচ্ছে আমাদের এখানে একটা আদর্শ গ্যাস, সেটা হচ্ছে আমরা বুঝতে পারতেছি। গেল আমাদের আলাপ আলোচনা গেল। এখন এবার দেখেন আদর্শ গ্যাস যেটা আমরা বুঝবো কিভাবে। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু কোনো গ্রাফ দেওয়া নাই। আমরা একটা কাজ করব, আমরা একটা সূত্র পড়ছিলাম মনে আছে? আচ্ছা, এখান থেকেই দেখাই, অন্য স্লাইডে যাই। সূত্র পড়ছিলাম কি? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ডট জেড। আমরা যদি এটা এ গ্যাসের জন্য কল্পনা করি, তাহলে আমরা বলতে পারি না জেড এ সমান সমান পিভি বাই এনআরটি। এখন কি আমরা ওই জেড এ গ্যাসের জন্য পিভি বাই এনআরটি দিয়ে ওদের ওই জেডটা বের করতে পারবো? ওদের জেডটা বের করতে পারবো? জেড এর মানগুলো আমরা বসায় দিই, মানগুলো আমরা বসে দেখি মান কি কি আছে। পিভি, পি হচ্ছে 12.32 এটিএম অ্যাটমসফিয়ার, 12.32। ভি কি? ভি, ভি হচ্ছে 2 লিটার, ভি হচ্ছে কত? 2 লিটার। এন এর মানও কিন্তু এখানে দেওয়া আছে 0.25 মোল, 0.25 মোল। আর কি আছে? আর টি, আর এর মান আমরা জানি 0.082, আর টেম্পারেচার কত? 927 ডিগ্রি সেলসিয়াস, মানে কি 1200 কেলভিন, 1200 কেলভিন। আর টেম্পারেচার সরি আর এর মান 0.082। হিসাব করলে দেখবেন এখানে 1 আসে। কি আসে? 1 আসে। দেখেন মিলায় দেখেন, আপনি হিসাব করে দেখতে পারেন, এখানে 1 আসে, 1 আসবে। তখন আমরা বলতে পারবো যে দেখেন এ গ্যাসটা হচ্ছে এ গ্যাসের জেড এর মান, জেড এ ইজ ইকুয়াল টু 1। তার মানে এটা আদর্শ গ্যাস, এটা একটা আদর্শ গ্যাস। আমরা কিন্তু গ্যাস আইডেন্টিফাই করতেছি। আমরা জেড এ গ্যাসটা আইডেন্টিফাই করা কমপ্লিট। এবার আমরা বি গ্যাসটা আইডেন্টিফাই করব আর সি গ্যাসটা আইডেন্টিফাই করব। জেড বি সমান সমান একই সূত্র, পিভি বাই এনআরটি। এখানে বি লিখতে পারেন চাইলে, না লিখলেও সমস্যা নাই। আর আরেকটা সূত্র জেড সি পিভি বাই এনআরটি। এখানেও চাইলে সি পি সি ভি সি টি সি এগুলো লিখতে পারেন, লিখলেই ভালো। আচ্ছা, এবার দেখেন মান বসায় দিই আমরা। ওর পি এর ভ্যালু কত? যে 17.3 50, আমি বসায় দিই 17.3। আর ওর ক্ষেত্রে কত? 50। ওর ক্ষেত্রে কত? 1500 মিলিলিটার, মানে আমরা এখানে লিটারে নিয়ে নিব 0.15 লিটার, 0.15 লিটার। আর এখানে 0.35 লিটার ইন্টু 0.15 লিটার, এখানে কত? এখানে হচ্ছে 0.35 লিটার। আচ্ছা, কোন মোল সংখ্যা দেওয়া আছে? এক মোল, এক মোল দেওয়া আছে, নিলেও যা না নিলেও তা। আর এর ভ্যালু আমরা জানি, টি এর ভ্যালু কত? 0 ডিগ্রি 27 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এখানে এখানে টি হচ্ছে কত? 273। আর এখানে টি কত? 298। শেষ। এবার ওদের জেড এর মান বের করেন। জেড এর মানটা কত হয় দেখেন তো, ক্যালকুলেটর আনিনি, আপনারা দেখেন জেড এর মানটা কত হয়। জেড এর মান কত হয়? একটা 1 এর চেয়ে বড় হবে, একটা 1 এর চেয়ে ছোট হবে। এটা হচ্ছে জাস্ট আপনারা বের করে আমাকে বললেন, আমি ম্যাথটা কন্টিনিউ করি। একটা 1 এর চেয়ে বড় হবে আর একটা 1 এর চেয়ে ছোট হবে। এটা হচ্ছে দেখবেন আলটিমেটলি আসছে, এরকম আসবে। তখন আমরা বলতে পারবো স্যার দেখেন আপনারা আমাদের 3টা গ্যাস দিছিলেন, আমরা একটা গ্যাস আইডেন্টিফাই করলাম, ওটা আদর্শ গ্যাস। আপনারা বলছেন ওই গ্যাসের মতো বাকি দুইটাকে আচরণ করতে হবে। আমরা বাকি দুইটা আইডেন্টিফাই করে দেখলাম যে হ্যাঁ ওরা বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো কিভাবে আচরণ করে? উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ। এইখানে জাস্ট এটা বললেই হবে। এখানে ওই যে ভ্যান্ডার ওয়ালসের ব্যাখ্যা ট্যাখ্যা কত কিছু আসিল না, এত কিছু দেওয়া লাগবে না। কারণ কি? অলরেডি এই ম্যাথের আমরা অনেক কিছু করে ফেলছি। স্যাররা চাইছে আপনাদের স্যারের ডিমান্ড বুঝতে হবে। স্যারের ডিমান্ড বুঝে
এই দুইটা ম্যাথ, তিনটা ম্যাথ করে দিবেন, দিয়ে পরে বলবেন যে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে গেলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এই যে আমরা যদি বি গ্যাস এবং সি গ্যাসকে আমরা উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে নিয়ে যাই, তারা কি করবে? এ গ্যাসের নিয়ে আচরণ করবে। শেষ, কোশ্চেন শেষ। জেড বি হচ্ছে 0.01। আচ্ছা 1.5 লিটার হলে 1.5 লিটার, খেয়াল নাই, দাঁড়ান আমি 1500 না তো 150 ছিল না? হ্যাঁ 1.5, 1.5, 1.5, আমি 150 ধরছিলাম, সরি। 1.5 লিটার, 1.5। ক্যালকুলেটিভ মিস্টেক এগুলা হচ্ছে। 1.5 হবে, শেষ। 1.5 তাও দেখবেন একটা একের চেয়ে বড়, একটা একের চেয়ে ছোট আসতেছে। ঠিক আছে, ম্যাথের কনসেপ্ট বুঝলেই হবে, ম্যাথের কনসেপ্ট বুঝলেই হবে। জেড বি বলছে, মোতাসিন বলছে 0.009। হ্যাঁ ওই যে একের চেয়ে ছোট একটা জেড বি। আদান দিচ্ছে এই জন্য একটু চুপ থাকতেছি। হ্যাঁ 0.0095 এটাই হবে। আপনাদের ক্লাস নিচ্ছি আর তার মধ্যে হচ্ছে আমার এক্সামের অ্যানাউন্সমেন্ট আইসা পড়ছে। হ্যাঁ দেখা হচ্ছে মেজাজটা খারাপ হয়ে গেছে। আমার হচ্ছে বিশাল এক এক্সামের অ্যানাউন্সমেন্ট আসছে, আমার মোবাইলে মাত্র মেসেজ আসলো। এই এক্সামটা হচ্ছে মেডিকেলের ফার্স্ট ইয়ারের মানে সবচেয়ে কঠিন টপিক থাকে না, অ্যানাটমির একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টে সবচেয়ে কঠিন টপিকের পরীক্ষা। হ্যাঁ মানে পড়ানো হয় না এখনো ঠিকঠাক, তারা হচ্ছে এক্সামের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে, দেখাই হচ্ছে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ও কোশ্চেন লাগবে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই সমস্যা নেই, একটা কম একটা বেশি, আপনার কোশ্চেনের থিওরি বুঝলেই হবে। আমরা এখন একটু থিওরিতে পড়ানোতে চলে যাই, ঠিক আছে? ক্লাস শেষ করে দিব, প্রায় আজান দিয়ে দিছে, ক্লাস বেশিক্ষণ নাই, আমরা একটু থিওরি পড়ে তারপরে শেষ করে দিব। হ্যাঁ জেডসি এর মানটা হচ্ছে 1.5 সামথিং মেবি আসে, আর আমি যেটা বলছি সেটা তো বুঝলেই, আর কিছু লাগবে না, ঠিক আছে? সৃজনশীল করা শেষ, আপনারা একটু পরে স্ক্রিনশট নিয়ে নেন, পরে হচ্ছে দেখে নিন, পরে ম্যাথটা সলভ করে নিন। স্ক্রিনশট নেওয়া হয়েছে? 1 2 3 শেষ। আচ্ছা এবার একটু থিওরি পড়ি। অনেক কিছু বললাম আমরা আজকে, মোটামুটি আমরা গ্যাসের গতিতত্ত্ব বললাম, একটু দেখে রিক্যাপ করে দিই, তারপরে থিওরিতে যাই। থিওরিটা গেলে শেষ, ক্লাসে পড়া শেষ তো, তো একটু দেখেন একটু দেখেন, যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন একটু খেয়াল করেন। এগুলো পড়লাম, এগুলো শেষ। তারপরে হচ্ছে আমরা আদর্শ ভার্সেস বাস্তব গ্যাসের ব্যাপারে জানলাম, আমরা হচ্ছে জেড এর ব্যাপারে জানলাম, জেড এর ব্যাপারে অনেক কিছু জানছি, জেড এর বিস্তারিত জানছি। বিচ্যুতির ব্যাপারে আমরা অনেক কিছু শিখছি, আমরা হচ্ছে অ্যান্সার করলাম ঘ নাম্বার কোনটা, এটার ঘ নাম্বারটা মেবি আমরা অ্যান্সার করছিলাম না? আচ্ছা তারপরে হচ্ছে এভাবে রাখি, আচ্ছা গেল, এটার হচ্ছে গ নাম্বার, এটা হচ্ছে ঘ, অ্যান্সার করলাম এটা, এটাও শিখছি আমরা, এটাও করছি। জোস, আর কই আর কই, শিখলাম। এটা হচ্ছে কোন একটা এ গ্যাস ছিল তাই না, এ গ্যাস বি গ্যাস ছিল কোন একটা। এবার আমরা থিওরিতে যাব, শেষ। আমাদের থিওরি গুলা পড়লে আজকের পড়া শেষ। এখানে দেখেন কিছু একক দেওয়া আছে, এগুলা মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাসে সাদা ভাই দেখবেন যে পড়ায় দিছে, ঠিক আছে? এগুলো নিয়ে আমি আর কথাবার্তা যাচ্ছি না, জাস্ট নিয়ে আসছিলাম, আমার কাছে ছিল, পিডিএফ এ ছিল, এই জন্য। দেখেন এককগুলা, মানগুলা, আর এই মানের সাথে এককগুলা, আয়তন না, একক কোথায়, এই যে একক গুলা, এগুলো একটু দেখবেন, ঠিক আছে? এগুলো একটু দেখবেন।
আর এই সবগুলা একটু দেখা লাগবে এমসিকিউর জন্য, ঠিক আছে? দেখবেন সাদাফে বলেছে সিএফসি নিয়ে একটু কথাবার্তা বলি আমরা। দেখেন সিএফসি সংকেতটা বের করা শিখতে হবে। এটা শর্ট সিলেবাসে আছে নাকি নাই সেটা আমাদের মাথা ব্যথা না, এমসিকিউতে আসে। আমরা একটু শিখি, দেখেন আমরা একটু শিখি। সিএফসি 11 দেওয়া আছে, আমরা করব কি জানেন? আমরা করব কি 90 যোগ করে দিব। কি করব? 90 যোগ করে দিব। কি করব? 90 যোগ করে দিব। আচ্ছা মিউসে এই অমিও বার্সেলোনা বেড়ে গেছে, স্যাড লাইফ। তোরে হচ্ছে এখন আমি হচ্ছে ভার্চুয়াল মাইট দিব, তুই হচ্ছে ক্লাসের মধ্যে আমারে পিঞ্চ করতেছস। হ্যাঁ, এটা হচ্ছে কত থাকে দেখেন তো। সিএফসি 11 কত থাকে? 101 থাকে না? কি রে কোন কালি বেরোয়? 101 থাকে না? 101 থাকে না? 101 হচ্ছে এক্স্যাক্টলি কার্বনের সংখ্যা, হাইড্রোজেনের সংখ্যা, ফ্লোরিনের সংখ্যা। ঠিক আছে? কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিন। হাইড্রোজেন 0টা আছে। হাইড্রোজেন কয়টা? 0টা। কার্বন একটা, ফ্লোরিন একটা। কার্বনের হাত কয়টা? 4টা। এক হাতে একটা ফ্লোরিন দিয়ে দিলাম, বাকি হাতগুলোতে খালি আমরা ক্লোরিন দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার সিএফসি 11 এর সংকেত। সিএফসি 11 এর সংকেত কি? CCl3F বা CFCl3। CFCl3 এটা বলতে পারি, CFCl3। CFCl3 বলাটাই মনে হয় বেটার। CFCl3, ঠিক আছে? আচ্ছা ডান। এবার CFC 12টাও সেম টু সেম। CFC 113তে আমরা চলে যাই। CFC 113 কিভাবে? এবার এটার সাথে আমরা 90 যোগ করব। 90 যোগ করলে কি হয় দেখেন তো? 203 আসে না? 203 আসে। কার কার সংখ্যা এটা? কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিনের সংখ্যা। কার্বন কয়টা? কার্বন 2টা। 3 3 6টা হাত, 2 হাত ক্যাপচার হয়ে গেছে একজন আরেকজনকে ধরার মাধ্যমে। ফ্লোরিন কয়টা আছে? 3টা ফ্লোরিন আছে। একটা কার্বনের হাতের মধ্যে 2টা ফ্লোরিন দিব, আর একটা কার্বনের হাতের মধ্যে একটা ফ্লোরিন দিব। বাকি হাতগুলো কি করে দিব ভাইয়া? সুন্দর করে ফ্লোরিন বসায় দিব। তার মানে কি দাঁড়াচ্ছে আমার সূত্রটা? এইটুকের জন্য দাঁড়াচ্ছে হচ্ছে CFCl2। আর এখানে একটা ডট দিয়ে বন্ধনটা বুঝাইলাম। আর এটুকের জন্য দাঁড়াচ্ছে কি? আচ্ছা এখানে দাঁড়াচ্ছে CFCl2, এখানে CF2Cl। এটা হচ্ছে আমাদের সংকেত। কিভাবে বের করলাম? জাস্ট CFCর পরে যত থাকবে তার সাথে 90 যোগ করে দিব। যোগ করার পরে যে সংখ্যাটা আসবে, প্রথমটা কার্বনের সংখ্যা, তারপরটা হাইড্রোজেনের সংখ্যা, তারপরটা ফ্লোরিনের সংখ্যা। তারপরে কি করলাম? তারপরে হচ্ছে সংকেত অনুযায়ী গাঠনিক সংকেতের মতো করে বসায় দিলাম, শেষ। গাঠনিক সংকেত কার্বনের 4টা হাত আছে, একটা ফ্লোরিন আছে, মানে হচ্ছে একটা হাতের মধ্যে একটা ফ্লোরিন থাকবে, বাকি হাতগুলোতে ক্লোরিন বসায় দিব আমরা। ক্লোরো ফ্লোরো কার্বন, ঠিক আছে? তার মানে কার্বনের সাথে অবশ্যই একটা ফ্লোরিন থাকবে এবং সাথে ক্লোরিন থাকবে। ক্লোরিনটা আমরা হিসাব করতেছি না, তার মানে যত হাত খালি থাকবে সেই হাতে আমরা ক্লোরিন বসায় দিব, ঠিক আছে? গেল হিসাব, গেল এগুলা, ঠিক আছে? আর কি আছে দেখি। বটকট হাবিজাবি কিছু আছে। দেখেন পানির ক্ষরতার ব্যাপারে বলা আছে। ক্ষরতা, হ্যাঁ, স্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতার ব্যাপারে বলা আছে। ক্ষরতা মোটামুটি 2 প্রকার, স্থায়ী ক্ষরতা আর অস্থায়ী ক্ষরতা। আমি এগুলা একটু ফাস্ট স্কিপ করে পড়াচ্ছি, কারণ এগুলো হচ্ছে মেডিকেল আলফার ক্লাসে হচ্ছে আপনাদের দেখায় দিবে। আলফার ক্লাসে পড়ানোর কথা এগুলা, বা পড়ানো উচিত, ঠিক আছে? দেখেন ক্ষরতা 2 প্রকার, স্থায়ী ক্ষরতা আর অস্থায়ী ক্ষরতা। হ্যাঁ, আমি জাস্ট এরিয়া মার্কিং করে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে স্থায়ী ক্ষরতা হচ্ছে কারা কারা? পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন, এই যে 2টা আয়ন আছে, এই 2 আয়নের ক্লোরাইড লবণ আর সালফেট লবণ যদি অধিক পরিমাণে দ্রবীভূত থাকে তাহলে সেটাকে স্থায়ী ক্ষরতা বলে। কোন কোন লবণ দেখেন তো? ক্লোরাইড আর সালফেট, ঠিক আছে? আর এটা কোন পদ্ধতিতে দূর করা যায়? আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে দূর করা যায়। গেল, এটা গেল। আর যদি একই 3টা আয়ন, কোন 3টা? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফেরাস, এদের বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকে, বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, ফেরাস বাইকার্বনেট, এগুলো যদি থাকে তাহলে হচ্ছে এটা অস্থায়ী ক্ষরতা, এবং এটা পানি ফুটাইলেই দূর করা যায়, ঠিক আছে? এখানে হচ্ছে পানি ডুবু কটকট বহুত কিছু আছে। এই যে এখান থেকে আসে দেখেন, পিএইচ, ডু, বট, কট, টিডিএস, এগুলো হাবিজাবি আছে। জাস্ট নিয়ে আসছি, আপনারা এইটা মনে রাখবেন, এই সংখ্যাগুলো মনে রাখবেন, পড়ে নেবেন, ঠিক আছে? পড়ে নেবেন। কোনটার পূর্ণরূপ কি মনে রাখবেন? পিএইচ এর পিএইচ, হ্যাঁ, পুইসেন্স অফ হাইড্রোজেন, এটা না পারলে নাই, সমস্যা নেই। ডি দিয়ে হচ্ছে ডিজলভড অক্সিজেন, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, টোটাল ডিজলভ সলিডস, হ্যাঁ, এগুলো একটু পূর্ণরূপটা মনে রাখবেন, কোনটার অ্যামাউন্টটা কত সেটা একটু মনে রাখবেন, ঠিক আছে? এগুলো থিওরি, মেডিকেলের ক্লাস করলে দেখবেন যে খুব ভালো মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এমসিকিউতে এখান থেকে আর কোনো সমস্যা হবে না। যতটুকু কনসেপ্ট বা থিওরি সৃজনশীলের জন্য আমাদের দরকার ছিল সবকিছু আমরা পূর্ণতার ক্লাসে দিয়ে দিছি, ঠিক আছে? ইনশাল্লাহ সমস্যা হবে না। আমাদের পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা এখানেই কমপ্লিট হইলো। আপনাদের খুব দ্রুতই আরেকটা ক্লাস আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ।
সেটা সৃজনশীলের উপর 5টার মধ্যে সৃজনশীল আমি সলভ করে দিছি, সেটাও দেখে নেবেন, তাহলে হচ্ছে দেখবেন যে আরো কনফিডেন্স লাগতেছে। হ্যাঁ, ঠিক আছে, বলেন তো টোটাল ক্লাসটা ক্লিয়ার কিনা, সবকিছু বুঝছেন কিনা, সবকিছু বুঝছেন কিনা, তাহলে হচ্ছে ক্লাস কেটে দিব। বলেন তো সবকিছু ক্লিয়ার কিনা। আলফা ক্লাসটা কিন্তু মাস্ট অ্যাটেন্ড করবেন এটার, এই অধ্যায়ের। কিভাবে ওই অ্যাডমিশনের ক্লাস আর একাডেমিক ক্লাস দুইটার মধ্যে ব্যালেন্স রাখা যায় সেটা হিসেব করে আমরা হচ্ছে পড়াচ্ছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অমিয় বলছে ক্লিয়ার, তারপরে মুতাসিন বলছে ক্লিয়ার, বাকিরা যারা আছেন ক্লাস কেটে দিব, তাড়াতাড়ি বলেন সব বুঝছেন কিনা, কোথাও কোনো প্রবলেম আছে কিনা। আপনাদের সাথে আমার মনে হয় জৈব যৌগ নিয়ে নেক্সট ক্লাস হবে। জৈব যৌগের হচ্ছে ক্লাসগুলো একদিনে 2টা করে দেওয়া ছিল, এটা আমি সাদাব ভাইরে বলে টলে ক্লাস একদিনে একটা করে নিয়ে আসছি যেন আপনাদের পড়তে সুবিধা হয়। আপনাদের সময় আছে আপনাদের অনেক, সো প্যারা নেওয়ার দরকার নাই। হ্যাঁ, 2টা সৃজনশীল আসবে, 2টাতেই ইনশাল্লাহ কোপ দিতে পারবে, কিন্তু 2টাতে কোপ দেওয়ার দরকার নাই, একটাতে কোপ দেওয়া লাগবে। কারণ কি, ওই যে আরেকটা হচ্ছে ওই যে ব্যাখ্যামূলক বললাম না আমি, অ্যান্সার করেন না সেইটা। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে হচ্ছে নেক্সট কোন ক্লাস আমি জানি না। ঠিক আছে, নেক্সট যেদিন ক্লাস আছে সেদিন দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।